আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রিভাইভ ভার্সিটি এ ইউনিট ক্র্যাশ কোর্সে। আমাদের এই রিভাইভ ভার্সিটি এ ইউনিট ক্র্যাশ কোর্সের প্রথম ক্লাস আজকে, এবং এই ক্লাসটা ডেমো ক্লাস হিসেবেও যাবে। সো যারাই দেখছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং শুভেচ্ছা এই ক্লাসটি করার জন্য। সো আমি একটু এই ক্লাসের শুরুতে আমি একটু বলে নিই যে রিভাইভ ভার্সিটি ইউনিট ক্র্যাশ কোর্সটা আসলে কি। বেসিক্যালি ক্র্যাশ কোর্সটা হচ্ছে তাদের জন্য যাদের আনফরচুনেটলি মেডিকেলে চান্স হয়নি, কিংবা হলেও তুমি হচ্ছে ভার্সিটির জন্য ট্রাই নিতে চাচ্ছ, ঢাবিতে একটা সিট দখল করতে চাচ্ছ, তাদের জন্য। তো আমরা এই কোর্সে বেসিক্যালি মেডিকেল ভর্তি ইচ্ছু যারা ছিল তাদের জন্য আমরা ক্লাসগুলো নিচ্ছি। সেক্ষেত্রে আমরা বিশেষভাবে ম্যাথমেটিক্যাল পার্টগুলো দেখাবো, অর্থাৎ ম্যাথের টোটালটাই দেখাবো। ফিজিক্স এবং কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল পার্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর এই ক্লাসটা দেখলেই কিন্তু তোমার এই অধ্যায়গুলো শেষ হয়ে যাবে, ব্যাপারটা এমন চিন্তা করার কোনোই কারণ নাই। প্রত্যেকটা চ্যাপ্টারকে আমি বলবো এই কয়েকটা পার্টে বিভক্ত করে পড়ার জন্য। প্রথমত তোমাদের পড়া উচিত হবে হচ্ছে গিয়ে ভাইয়া এই ক্লাসটা, ঠিক আছে? এই ক্লাসটা তুমি করো। বাবা এত কেন? তো প্রথমত আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ভাইয়া তুমি ক্লাসটা দেখো, হ্যাঁ, ক্লাসের রেকর্ডিংটা আর কি দেখো। ক্লাসের রেকর্ডিংটা দেখা হয়ে গেলে তারপরে তুমি চলে যাবা কোথায় ভাইয়া? তারপরে চলে যাবা হচ্ছে কোর্সের ভেতরে ডিইউ এ ইউনিট অ্যানালাইসিস মেগাবুক নামে যে পিডিএফটা দেয়া আছে সেখানে, ঠিক আছে? সো ঢাবি এ ইউনিট অ্যানালাইসিস মেগাবুক, এই বইটাতে তুমি চলে যাবা। এই বইটার ভেতরেই প্রশ্ন ব্যাংক আছে, ঠিক আছে? সো এখানে আমি যে যে টাইপগুলো দেখাইছি ওগুলো বেশি গুরুত্ব দিবা, সময় থাকলে বাকি টাইপগুলো পড়বা, এবং ঢাবি এ ইউনিট অ্যানালাইসিস মেগাবুকটা তুমি ভালো করে দেখবা এবং পড়বা। থার্ড তুমি চলে যাবা কোর্সের মধ্যে আরো একটা কন্টেন্ট দেয়া আছে, ডিইউ এ ইউনিট রিটেন মেগাবুক, ঠিক আছে? সো সেটা হচ্ছে লিখিত, অর্থাৎ লিখিত টাইপের যে প্রশ্নগুলো এর আগের বছর আসছে এবং এই বছর আসতে পারে সেই ধরনের প্রশ্ন নিয়ে বানানো। সো এই তিনটা জিনিস তুমি যখন কমপ্লিট করবা, এবং 4 নম্বরে তুমি দিবা হচ্ছে এক্সাম। এক্সামটা কবে হবে ভাইয়া? তুমি এই ক্লাসটা যখন করতেছো তার 2 দিন পরে দিবা, অর্থাৎ দুটা করে, হ্যাঁ। যারা রুটিন অনুযায়ী, যারা শুরুর দিকে তারা রুটিন অনুযায়ী ক্লাস করবে, পরবর্তীতে হয়তো রুটিন ছাড়াও করতে পারো, বাট আমার সাজেশন হবে যে ম্যাথ 1 ফিজিক্স 1 শেষ করো, এরপরে গিয়ে এক্সামটা দাও, ঠিক আছে? সো এভাবে এক্সাম। সো এই 4টা পার্টে যদি তুমি শেষ করো তাহলে তোমার কিন্তু পুরোপুরি হবে। শুধু ক্লাস রেকর্ডিং দেখলেও হবে না, শুধু বই পড়লেও হবে না, শুধু এক্সাম দিলেও হবে না। এই 4টা জিনিস যদি তুমি করতে পারো তাহলে তোমার প্রিপারেশন A to Z 100% কমপ্লিট হবে ইনশাআল্লাহ। সো আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি ডিপার্টমেন্টে। তোমাদের সাথে আছি এই রিভাইভ ভার্সিটি ইউনিট ক্র্যাশ কোর্স নিয়ে। তো চলো ভাইয়ারা শুরু করা যাক ক্লাসটি, ঠিক আছে? তো আমরা আজকে পড়বো হচ্ছে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার পার্ট 1। এখানে আমরা ফার্স্ট পেপারের 3টি অধ্যায়, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 পড়বো, অর্থাৎ ম্যাট্রিক্স ও নির্ণায়ক এবং সরলরেখা আর বৃত্ত, এই 3টে চ্যাপ্টার পড়বো। এর মধ্যে মেইনলি এখান থেকে বেশ কিছু টাইপ আমরা পড়বো, সরলরেখা থেকে, ম্যাট্রিক্স থেকে অল্প 3-4টা টাইপ দেখবো, বৃত্ত থেকেও 3-4টা টাইপ দেখবো, ঠিক আছে? আরেকটা কথা বলে রাখি, আমরা এখানে সমস্ত টাইপ কিন্তু কভার করছি না। আমাদের অ্যানালাইসিস অনুযায়ী যেই টাইপগুলো থেকে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন আসছে সেই টাইপগুলো নিয়ে আমরা এখানে কাজ করতেছি, ঠিক আছে? সো কমপ্লিটলি একদম A to Z পড়াইতে গেলে 14 ঘন্টার ক্লাস দেওয়ার এখন সময় নেই, বাট বইয়ের মধ্যে কিন্তু সব টাইপই আছে। সো ডেফিনেটলি তোমার হাতে যেহেতু পুরো একদিন সময় ধরে তুমি এই 3টা অধ্যায় পড়তেছো মাত্র, তোমার সবগুলো টাইপই বই থেকে দেখা উচিত, বাট ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট টাইপগুলো নিয়ে আলোচনা করব। আরেকটা একটু সতর্কতা আমি আগে থেকে বলে দিই, যেহেতু মেইন টার্গেট হচ্ছে যারা মেডিকেল বা ডেন্টাল প্রস্তুতি নিছিল তাদের জন্য কোর্সটা। সো আমি এখানে অনেক কিছু বলবো যে বাবা তুমি এটা মুখস্থ করে ফেলো, ঠিক আছে? অনেক জায়গাতে বলবো, অনেক জায়গাতে, যে এই এই জিনিসটা মুখস্থ করে ফেলো, এই পার্টিকুলার এমসিকিউটা, এই শর্টকাটটা, এই ফর্মুলাটা মুখস্থ করে ফেলো, এবং সেগুলো তোমরা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? সো খুব বেশি আমরা ইন ডেপথ বেসিকে যাব না। আমাদের উদ্দেশ্য হচ্ছে ভাই আমাদের মার্কস তোলা লাগবে, ঠিক আছে? পরীক্ষায় মার্কস তোলার জন্য যা কিছু করা লাগে শেষ মুহূর্তে এসে আমরা সেটাই করব। চলো ভাই তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসের টাইপ 1 সেটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ঠিক আছে? তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে এটা নিয়ে আমরা যদি একটু হালকা করে আলোচনা করি। আমরা জানি যে কোনো একটা ম্যাট্রিক্স, ধরো একটা 2x2 ম্যাট্রিক্স আমরা নিলাম, এই ম্যাট্রিক্সটার একটা নির্ণায়ক আছে, হ্যাঁ। এটা যদি হয় তোমার ম্যাট্রিক্স, তাহলে এইটাকে আমরা বলি কি? নির্ণায়ক। এই যে ABCD নির্ণায়ক কি? ম্যাট্রিক্সের অনেকটা বলতে পারো যে মান নির্ণয়ের মতো, যদিও ম্যাট্রিক্সের আসলে মান হয় না, বাট মান নির্ণয় টাইপের। সো নির্ণায়ক বের করতে হয় কিভাবে? ডায়াগোনালি গুণ করতে হয়, মাইনাস এ ডায়াগোনালি মানে কর্ণ বরাবর গুণ করতে হয়। তাহলে এইটার নির্ণায়ক হবে হচ্ছে কি ভাইয়া? AD মাইনাস BC। এটার নির্ণায়ক কি হবে ভাইয়া বলো? AD মাইনাস BC, ঠিক আছে? সো নির্ণায়ক জিনিসটা কেন পড়াচ্ছিলাম তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে ব্যতিক্রমী
ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার নির্ণায়কের মান হবে হচ্ছে ভাইয়া 0। নির্ণায়কের মান কত হবে 0। আর অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার নির্ণায়কের মান কত হবে 0 ছাড়া অন্য যে কোনো কিছু হতে পারে। সুতরাং কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 হয় তাকে আমরা কি ম্যাট্রিক্স বলবো ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে, তাহলে এখন আমাদেরকে যদি বলে যে নিচের কোনটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে পারে, আমরা কি করব সিম্পলি জাস্ট গুণ করে দেখব যে কোনটার নির্ণায়কের মান 0 আসে। যদি আমাদেরকে বলে যে কোন এই চলকের মান কত হলে নিচের ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে, তখন আমরা ধরে নিব যে এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, 0 ধরে দেন সলভ করব। তা আসো সলভ করলে তোমরা বুঝতে পারবা। দেখো এইখানে এই ম্যাট্রিক্সটা দেয়া আছে ব্যতিক্রমী হবে যদি m এর মান কত হয়। দেখো চারটা অপশন দেয়া আছে 6, -1, -4, 6, -6, 4, 1, -6। এখন এইটা যদি আমার এইচএসসি প্রশ্ন হতো তাহলে আমি এভাবে সলভ করাইতাম যে নির্ণায়কটা বের করো, দেন যে সমীকরণটা আসবে সমীকরণটাকে ভেঙে ওই সমীকরণটা সলভ করো, মিডল টার্ম দিয়ে দেন হচ্ছে তুমি অ্যান্সার করো। বাট এখন আমি তোমাদেরকে হচ্ছে ঢাবি স্টাইলে শিখাবো। দেখো অঙ্কটা আমি কিভাবে করব। দেখো তো আমার ম্যাট্রিক্সটা আছে, কি বের করতে হবে প্রথমে ভাইয়া নির্ণায়ক বের করতে হবে। আসলে নির্ণায়ক বের করি, তাহলে প্রধান কর্ণ বরাবর গুণ দিলাম m-2, সাথে কি গুণ হবে m-3 গুণ হলো, মাইনাস দ্বিতীয় কর্ণ বা সেকেন্ডারি কর্ণ বরাবর গুণ দিলাম -6 × 2 কত 12। এটা কত হইতে হবে 0 হইতে হবে, কিসের জন্য ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা ধরলাম যে এটা 0। এইবার আমরা এইটা লেখার পরে এটার সলভ করব না, আমাদের সলভ করার সময়ও নাই, জায়গাও নাই, ক্যালকুলেটরও নাই। ক্যালকুলেটর ছাড়া সলভ করা যায় অনেক ইজি, বাট আমি করব না। কেন? বিকজ আমার এইখান থেকে আমি অ্যান্সার দিতে পারবো। কিভাবে? আসো অপশন টেস্টিং। দেখো প্রথম অপশনটা কি আছে ভাইয়া 6, -1। প্রথম অপশনটা কি আছে 6, -1। আমরা যদি ওইখানে ইকুয়েশনের মধ্যে 6 বসাই, 6 দেখো তো কি হয় 6 - 2 × 6 - 3, এইটুকের ভ্যালু কত হিসাব করো। 6 - 2 কত ভাইয়া 4, 6 - 3 কত ভাইয়া 3, 4 × 3 কত ভাইয়া 12, 12 - 12 0 মিলছে, তাহলে 6 ঠিক আছে, 6 ইজ ওকে। এবার -1 এর জন্য ট্রাই করি। আসো -1 এর জন্য ট্রাই করো। -1 m এর জায়গায় কি বসবে -1, তাহলে -1 -2 -1 -3 -12। আসো হিসাব করি ক্যালকুলেটর ছাড়া কিভাবে করে দেখো। -1 -2 কত -3, -3 আসছে এখানে মনে রেখো। -1 -3 কত -4, এখানে কত আসছিল -3, এখানে কত আসছে -4, -3 × -4 কত বলো জবাব দাও। অনলাইন ক্লাসে অফলাইনের ফিল নিতে হবে তোমাকে এখন শেষ মুহূর্তে, আর ফাঁকিবাজি না। বলো -3 × -4 কত +12, ভেরি গুড। 12 - 12 কত 0, ভেরি গুড। তাহলে 6 বসাইলো মিলছে, -1 বসাইলো মিলছে, ডান। সো এটাই আমাদের কারেক্ট আনসার, দিস ইজ দ্য কারেক্ট আনসার। এই দেখো সমাধান এ, দিস ইজ দ্য কারেক্ট আনসার, ডান। অঙ্ক করছি করি নাই, সঠিক উত্তর দিছি, দ্যাটস ইট। প্রত্যেকটা প্রশ্ন যেগুলো পসিবল সব পসিবল হয় না, টেকনিক দিয়ে ট্রিক্স দিয়ে কিভাবে সলভ করা যায় সেটা দেখাবো আমি কোর্সে। দ্যাটস দ্য গোল। ঠিক আছে, এই ইকুয়েশন সলভ করা ইজ নট দ্য গোল অফ দিস কোর্স। ওকে, শেষ মুহূর্তে সময় কম, চলো আজের ব্যাচেল কম বলবো আমরা। সেম টাইপের ম্যাথ, বেটার মান কত হলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমিক, সেম প্রসেসে করবো ভাইয়া। হ্যাঁ সেম প্রসেসে করবো। দেখো বেটা ইন্টু বিটা +2 -3 × 5 = 15 = 0। তাহলে বিটার মান এমন একটা মান হইতে হবে যাতে এইটুকের মান আসে 15, তাহলে 15 - 15 হয়ে হবে 0। আসো প্রথম অপশনে যাই, 3 বসাই। 3 × 3 ইনপুট করতেছি। হ্যাঁ 3 × 3 + 2 -15 কত হয় 3 × 5, 3 5 2 5, পারো তো ক্যালকুলেটর ছাড়া পারো তো পারো। 3 5 = 15, 15 - 15 0, তার মানে 3 ঠিক আছে। 5 বসাই, 5 × 5 + 2, 5 + 2 কত 7, 5 সাথে 35 -15 অফকোর্স নট ইকুয়াল টু 0, তাহলে এটা বাদ, তাহলে 5 হবে না। নেক্সট অপশনে আসি, 3, -5, এবার -5 বসাও, -5 বসাও, -5 -5 × -5 + 2 -15, দেখো মিলছে কিনা। -5 + 2 কত -3, -3 × -5 কত +15, +15 -15 কত 0, ডান। তাহলে -5 হইছে 3 হইছে, অ্যানসার কোনটা বলো 3, -5, দিস ইজ দ্য কারেক্ট আনসার। পারলাম, অপশন টেস্ট পারছি, সামনে আগাই চলো। নেক্সট বিপরীত ম্যাট্রিক্স ইংলিশে বলে ইনভার্স ম্যাট্রিক্স।
ইনভার্স ম্যাট্রিক্সের বেসিকটা একটু হালকার উপর ঝাপসা বুঝাই দেই। ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যেটা মূল ম্যাট্রিক্সটার সাথে যদি আমি গুণ করি তাহলে আমরা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স পাবো। ঠিক আছে, অভেদ ম্যাট্রিক্স কি ভাইয়া? এই যে এরকম, এগুলো হচ্ছে অভেদ ম্যাট্রিক্স। এইটা এইটা এগুলো হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা, সো আমাদের আলটিমেট গোল হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বের করা। বাট ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করে? 3/3 ইনভার্স ম্যাট্রিক্সের জন্য নিয়মটা বড়, সেটা আমরা করবো না, কারণ ঢাবিতে কখনো 3/3 ম্যাট্রিক্স আসবে না বলে আমি বিশ্বাস করি। মেইনলি 2/2 ম্যাট্রিক্স আসবে। ঠিক আছে, কখনোই ঢাবিতে এরকম প্রশ্ন আসে না যেটা 3/3 ম্যাট্রিক্স দিয়ে বলছে টোটালটা ইনভার্স বের করো। ঠিক আছে, 2/2 ম্যাট্রিক্স, 2/2 ম্যাট্রিক্স। তাহলে 2/2 ম্যাট্রিক্সের একটা শর্টকাট শিখাই। এ বি সি ডি যদি একটা 2/2 ম্যাট্রিক্স হয় তাহলে এ ইনভার্স হবে হলো 1 নির্ণায়কের মান ইনটু, এইখানে খুব খেয়াল করে দেখো, প্রধান কর্ণ বরাবর সংখ্যা দুটো এক্সচেঞ্জ হবে ডি এ, আর এই কর্ণ বরাবর জাস্ট একটা করে মাইনাস সাইন বসবে, মাইনাস বি মাইনাস সি। দেখো তো ভাইয়া বুঝতে পারছো কিনা? প্রধান কর্ণ বরাবর এ আর ডি কি হয়েছে? এক্সচেঞ্জ হয়েছে। সেকেন্ডারি বা দ্বিতীয় কর্ণ বরাবর যে সাইন দুইটা খালি চেঞ্জ হয়েছে, মাইনাস বি মাইনাস সি। এইটার মান কি বলতো? নির্ণায়কের মান কত? এডি মাইনাস বিসি, ডি মাইনাস বি মাইনাস সি এ। এইটা হবে হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স। এই একটা শর্টকাট ফর্মুলা শিখালাম। ঠিক আছে, এটা কি শিখালাম? একটা শর্টকাট ফর্মুলা শিখালাম। আচ্ছা, একই সাথে আমি একটু 3/3 বা যে কোনো ম্যাট্রিক্সের জন্য বেসিকটা একটু বলে দিই। বেসিকটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স হলো 1/a মানে নির্ণায়ক, আর এদিকে থাকে অ্যাডজয়েন্ট অফ এ। ঠিক আছে, এই অ্যাডজয়েন্ট অফ এ কি এটা আমাদের আপাতত লাগবে না, বাট এটা হচ্ছে ওই যে আমাদের যে সহগুণকগুলা থাকে, প্রত্যেকটা সহগুণকের আলাদা আলাদা ম্যাট্রিক্স বের করা যায়, সেই ম্যাট্রিক্সগুলোর নির্ণায়কের ভ্যালু দিয়ে হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বানানো হয়। তোমরা অ্যানালাইসিস মেগাবুকে দেখে নিও যদি সময় থাকে। আমি ক্লাসে দেখাচ্ছি না কারণ 3/3 ম্যাট্রিক্স কখনো আসে নাই, বাট তারপরে একটু দেখায় রাখলাম, ভয় পেলাম যদি এবারেই আসে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না? সো দেখাই দিলাম জাস্ট। ওকে, আচ্ছা, সো এইখানে হচ্ছে আমাদের এটা কি শর্টকাট, এবং এই শর্টকাটটা আমরা ফলো করব যে কোনো 2/2 ম্যাট্রিক্স বের করার, ইনভার্স ম্যাট্রিক্স বের করার ক্ষেত্রে। ওকে, রেডি? রেডি, চলো। ও, আরেকটা জিনিস শিখাইতে হবে, আরেকটা জিনিস শিখাইতে হবে। সেটা হচ্ছে যদি যদি আমাদের কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক জানা থাকে, ঠিক আছে, ধরো এ ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে এইটা, এটা আমাদের জানা আছে, তাহলে আমাদেরকে যে এগুলা বের করতে বলতে পারে। ডিটারমিনেন্ট অফ এম এ ইনভার্স 1, ডিটারমিনেন্ট অফ এম ইন্টু এ ইনভার্স 1, এটার জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলা হচ্ছে এম স্কোয়ার ইন্টু ইন্টু ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স 1। ঠিক আছে, এম স্কোয়ার ইন্টু ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স 1। তাহলে এটাও হচ্ছে গিয়ে আমাদের কাজে আসবে, এই জন্যই দেখাইলাম আর কি, কারণ নেক্সট প্রশ্নটাই হচ্ছে এটা। তাহলে দেখো একটা এ ম্যাট্রিক্স দেয়া আছে, কি দেয়া আছে ভাইয়া? একটা এ ম্যাট্রিক্স দেয়া আছে, ডিটারমিনেন্ট অফ 2a ইনভার্স 1 বের করতে বলছে। আমরা আগে আগে একটু বড় করে করব অঙ্কটা, কারণ আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের করাটা একটু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তারপর আমি আরো শর্টকাটও দেখাচ্ছি। তাহলে আসো, দেয়া আছে কি a ইজ ইকুয়াল টু 1 2 2 5। আসো এর ইনভার্স ম্যাট্রিক্সটা আগে আমরা বের করি। 1 বাই কি হবে? এডি মাইনাস বিসি। 1 ইন্টু 5 কত? 5 মাইনাস 2 ইন্টু 2 কত? 4। তাহলে কত হইলো? 5 মাইনাস 4 মানে 1 হইলো। 5 মাইনাস 4 1। আচ্ছা, আর এদিকে কি করব? ইনটু 1 আর 5 কি হবে? ইন্টারচেঞ্জ হবে ভাইয়া, 5 1। 2 আর 2 কি হবে? জাস্ট একটা করে মাইনাস সাইন বসবে, বসাইলাম। এইবার এটা হলো আমাদের ইনভার্স ম্যাট্রিক্স, 5 মাইনাস 2 মাইনাস 2 1। এবারে ইনভার্স ম্যাট্রিক্সটা নির্ণায়ক বের করো। ইনভার্স ম্যাট্রিক্সটা নির্ণায়ক কত বলো ভাইয়া? ইনভার্স ম্যাট্রিক্স নির্ণায়ক হচ্ছে 5 ইন্টু 1 5 মাইনাস, এখানে অলরেডি কি প্লাস হয়ে আছে, মাইনাস 4। তাহলে 5 মাইনাস 4 ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে মাইনাস 1। আচ্ছা, অরিজিনাল কোশ্চেনটায় সম্ভবত এখানে একটা মাইনাস 2 ছিল, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। তাহলে এটা প্লাস 2 হবে, তাহলে এটা প্লাস 2 হবে, এবং এইখানে হবে হলো 5, না তাহলে তো আবার 9 হয়ে যায়, 9 হবে না, কোনো এক জায়গাতে এখানে টাইপিং মিস্টেক হয়েছে আই গেস। আচ্ছা, আমরা আপাতত যেটা আছে এটাই করি। আচ্ছা, 5 মাইনাস 4 তাহলে কত আসলো ভাইয়া?
এ ইনভার্স ম্যাট্রিক্স কত আসলো 1 আসলো ঠিক আছে আচ্ছা তাহলে ডিটারমিনেন্ট অফ 2a ইনভার্স 1 বলছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এ ইনভার্স ম্যাট্রিক্সের নির্ণায়ক পেলাম এটা এবার যদি আমাদেরকে 2a ইনভার্স 1 বের করতে বলে তাহলে 2a ইনভার্স 1 কত এখানে বলো তো কি কি চেঞ্জ হবে 10 হবে এদিকে হবে -4 এদিকেও হবে -4 আর এদিকে হবে 2 ঠিক আছে এইটা হলো কি 2a ইনভার্স 1 2a ইনভার্স 1 ম্যাট্রিক্স এবার যদি 2a ইনভার্স 1 ম্যাট্রিক্সের নির্ণায়কটা বের করতে বলে এই নিয়ম আমরা করব না পরীক্ষায় জাস্ট দেখাচ্ছি তাহলে কত আসবে বলো 10 দুগুণে 20 20 আর এদিকে কত আছে 16 20 - 16 কত 4 20 - 16 কত ভাইয়া 4 তাহলে এই টোটাল অ্যানসারটা অ্যাকচুয়ালি কত হবে 4 হবে অ্যানসারটা অ্যাকচুয়ালি কত হবে 4 হবে এখানে উত্তর ভুল লেখা অথবা কোশ্চেনে ভুল করছে কিছু একটা করা হয়েছে এখানে নাকি স্লাইড মেকারকে লাল সালাম আচ্ছা তাহলে 20 - 16 কত 4 তাহলে এটা হলো 2a ইনভার্স 1 ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বাট আমরা কি এত বড় অঙ্ক পরীক্ষার হলে করব না আমরা কোন ফর্মুলা ইউজ করব শর্টকাট ফর্মুলাটা কি এই যে এখানে দেখাইছিলাম কোথায় এখানে ভাইয়া ওই যে m স্কয়ার ইনটু ডিটারমিনেন্ট অফ a ইনভার্স 1 ঠিক আছে তাহলে এখানে সরি m এর মান কত ছিল ভাইয়া এখানে m এর মান ছিল হচ্ছে 2 m এর মান কত ছিল 2 ছিল না হ্যাঁ ঠিক আছে a ইনভার্স 1 ম্যাট্রিক্সের মান কত আসছিল 1 তাহলে সিম্পলি যদি আমরা শর্টকাট ফর্মুলা দিয়ে করতাম তাহলে আমাদের অ্যানসার আসতো এরকম ডিটারমিনেন্ট অফ 2a ইনভার্স 1 হলো 2 স্কয়ার ইনটু ডিটারমিনেন্ট অফ a ইনভার্স 1 which is 4 into 1 which is 4 চলো ডান দিস ইজ দ্য আনসার ক্লিয়ার ডান পারবো অবশ্যই ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা তাহলে আমরা সামনে আগাতে পারি চলো নেক্সট এই যে cos θ sin θ মাইনাস sin θ cos θ এটার বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে আমার অত্যন্ত পছন্দের একটা ম্যাথ কারণ এখানে ত্রিকোণমিতি এবং ম্যাট্রিক্স একসাথে করা হয়েছে এটা আমরা শর্টকাট দিয়ে করব আসো তাহলে শর্টকাট কি তোমার a = মনে করো আছে cos θ sin θ এদিকে আছে মাইনাস sin θ cos θ ঠিক আছে তাহলে a ইনভার্স 1 কি হবে ভাইয়া বলো 1/cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ ইনটু এখানে কি থাকবে এই দুজন জায়গা পরিবর্তন করলেও কি বোঝা যাবে না দুটোই যেহেতু cos θ এখানে cos θ এখানেও cos θ আর এই দুজন সাইন পরিবর্তন এখানে কি আসবে মাইনাস sin θ এখানে কি আসবে প্লাস sin θ তার মানে এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ কত 1 এটা তো পারো তাহলে এখানে থাকলো 1 এখানে কি থাকবে cos θ মাইনাস sin θ sin θ cos θ এই হলো আমাদের অ্যানসার দেখো তো ভাইয়া কোনটার সাথে মিলে cos θ মাইনাস sin θ sin θ cos θ সি নাম্বারের সাথে মিলে ঠিক আছে সো আমাদের কারেক্ট অ্যানসার কোনটা বলো ভাইয়া সি এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যানসার পারবো পরীক্ষার হলে এভাবে আসলে পারবো বিপরীত ম্যাট্রিক্স 2/2 বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবো ইনশাআল্লাহ চলো নেক্সট টাইপ 3 ম্যাট্রিক্সের গুণন ও স্কেলার গুণিতক ম্যাট্রিক্সের গুণ ঠিক আছে হালকা করে একটু এখানে শিখাই ম্যাট্রিক্সের গুণ তোমরা পারো কিনা আশা করি পারো গুণ দিয়ে এই প্রশ্ন আসছে তাহলে দেখো ম্যাট্রিক্সের গুণ কিভাবে করে ধরো 1 2 3 4 আর বি মনে করো আছে হলো 1 0 2 1 ছোট ছোট দিলাম হিসাবে সবই সুবিধা হবে তাহলে a ইনটু b কিভাবে বের করে ভাইয়া প্রথম এই বান্দার সাথে এই বান্দার গুণ করবা ঠিক আছে তাহলে 1 ইনটু 1 প্লাস 1 ইনটু 2 দেন নেক্সট এখানে আসবা এই বান্দার সাথেও এই বান্দাকেই গুণ করবা ঠিক আছে তাহলে 2 ইনটু 1 প্লাস 2 ইনটু 2 মানে সোজা কথা প্রথম রো এর সাথে প্রথম কলাম গুণ করা ডান ঠিক আছে এবার প্রথমে দ্বিতীয় রো এর সাথে প্রথম কলাম গুণ করবা তারপরে দ্বিতীয় রো এর সাথে দ্বিতীয় কলামও গুণ করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে প্রথম রো এর সাথে প্রথম কলাম আমরা গুণ করলাম তারপরে আমরা যাব কোথায় ভাইয়া এই যে প্রথম রো এর সাথে প্রথম কলাম গুণ করলাম আসলো তারপরে হচ্ছে কি আমাদেরকে দ্বিতীয় রো এর সাথেও কি গুণ করতে হবে দ্বিতীয় কলাম গুণ করতে হবে ওকে তাহলে 3 ইনটু 0 প্লাস 4 ইনটু 1
3 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 1, সরি, আর এদিকে হচ্ছে 4 ইন্টু 0 প্লাস 4 ইন্টু 1, ঠিক আছে? আচ্ছা, এই আমি কি একটু ভুল করছি? আমি একটু ভুল করছি, দাঁড়াও আবার একটু আমি বলি, দাঁড়াও 1 মিনিট, দুঃখিত, আমি একটু ঘাপলা করছি বলতে গিয়ে, 1 মিনিট, সরি। আসো, এ ধরো ভাইয়া 1 2 3 4 আর বি ধরো ভাইয়া 1 0 1 2, ঠিক আছে? প্রথমে এর সাথে দুজনকেই গুণ দিতে হবে, তাহলে প্রথমে প্রথম রো এর সাথে প্রথম কলাম গুণ হবে, দেখো 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 1, এই যে এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, আচ্ছা, দেন এই রো এর সাথেই সেকেন্ড কলাম গুণ হবে 1 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 2, ওকে? এবার দ্বিতীয় রো এর সাথে প্রথম কলাম গুণ হবে 3 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 1, এইবার দ্বিতীয় রো এর সাথে দ্বিতীয় কলাম গুণ হবে 3 ইন্টু 0 প্লাস 4 ইন্টু 2, ঠিক আছে? এই হলো আমাদের গুণ, তাহলে অ্যান্সার কত আসবে? 1 প্লাস 2 3, 1 এখানে 0 প্লাস 4, এখানে 3 প্লাস 4 7, এবং এখানে 0 প্লাস 8, এই 3 4 7 8 হচ্ছে কি আমাদের অ্যান্সার আসলো। তাহলে কিভাবে করতে হবে বুঝছি, আবার বলবো, আবার একটু এখানে আমি একটু ভিজুয়ালাইজ করে দেখাই। এইখানে এইভাবে চিন্তা করব আমরা, আর এইখানে এইভাবে চিন্তা করব, ঠিক আছে? এখন এটা হলো 1, এটা হলো 2, আর এখানে এটা ধরো 1 প্রাইম আর এটা ধরো 2 প্রাইম, ঠিক আছে? তাহলে প্রথমে কি হবে ভাইয়া, এইখানে কি হবে 1 ইন্টু 1 প্রাইম হবে, এই যে প্রথম রো এর সাথে প্রথম কলাম, তারপরে কি হবে প্রথম রো এর সাথে দ্বিতীয় কলাম, তাহলে এই যে এখানে কি হবে প্রথম রো এর সাথে দ্বিতীয় কলাম, এরপরে কি দ্বিতীয় রো এর সাথে প্রথম কলাম, তারপরে কি দ্বিতীয় রো এর সাথে দ্বিতীয় কলাম, এইভাবে দেখো সুবিধা হয় কিনা ভিজুয়ালাইজ করতে একটু, ঠিক আছে? গুণ তোমরা মনে হয় পারো, ইন্টারমিডিয়েট তো করে আসছো, আচ্ছা, খালি খালি একটু সময় নষ্ট করলাম। এবার এই যে এ দেয়া আছে, এটা বি হবে, বি দেয়া আছে, এ বির ভ্যালু বের করতে বলছে, ঠিক আছে? এ দেয়া আছে, বি দেয়া আছে, এ বির ভ্যালু বের করতে বলছে, আসো বের করি। এ বি প্রথমে কি করব, প্রথম রো এর সাথে প্রথম কলাম 2 ইন্টু 2 4, পরীক্ষার হলে কিন্তু আর অত ভেঙে লেখা যাবে না, শর্টকাট লিখতে হবে, মুখোমুখি করতে হবে, মেন্টাল ম্যাথ করতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে। 2 ইন্টু 2 4, মাইনাস 2 ইন্টু 3 কত, মাইনাস 6, বলবা তোমরা সাথে সাথে করো, বলো। এবার প্রথম রো এর সাথে দ্বিতীয় কলাম 2 ইন্টু 2 কত, বলো 4, মাইনাস 2 ইন্টু 3 কত, মাইনাস 6, সেমই তো আসবে তাই না, স্বাভাবিক। এবার সেকেন্ড রো এর সাথে প্রথম কলাম মাইনাস 2 ইন্টু 2 কত, মাইনাস 2 ইন্টু 2 মাইনাস 4, 2 ইন্টু 3 কত, প্লাস 6 লিখলাম। তারপরে দ্বিতীয় রো এর সাথে দ্বিতীয় কলাম মাইনাস 2 ইন্টু 2 কত, মাইনাস 4, 2 ইন্টু 3 কত, প্লাস 6, এই তাহলে বলো 4 মাইনাস 6 মাইনাস 2, 4 মাইনাস 6 মাইনাস 2, মাইনাস 4 প্লাস 6 প্লাস 2, মাইনাস 4 প্লাস 6 প্লাস 2, মাইনাস 2 2 2 2, মিলে নাই? মাইনাস 2 2, মাইনাস 4 প্লাস 6 তো 2 আসতেছে, মাইনাস 2 ইন্টু 2 মাইনাস 4, এবং 2 ইন্টু 3 প্লাস 6, মাইনাস 2 মাইনাস 2, কোনটার সাথে মিলে না, রো কলাম 2 দুগুণে 4, সেম অ্যান্সার আসবে, প্রথম রো প্রথম কলাম, হ্যাঁ পাশাপাশি দিলে সেম আসতে বাধ্য, মাইনাস 2 মাইনাস, তো আচ্ছা লাস্টের সাথে মিলে না, মাইনাস 2 মাইনাস 2 2 2, আচ্ছা অ্যান্সার এত ভুল লিখে রাখা কেন, স্লাইড কে বানাইছে ভাই, আজব কাহিনী। এনিওয়েজ অ্যান্সার কত ভাইয়া, ডি, ঠিক আছে? অ্যান্সার কত, ডি। আচ্ছা এখানে আসলে আমরা অ্যান্সার ভুল লিখে রেখেছি যাতে তোমরা যখন প্রথমেই স্লাইড দেখে দেখে যাতে অ্যান্সার না বলে ফেলতে পারো, ঠিক আছে? এই জন্য আমরা তোমাদের মনে কনফিউশন রাখার জন্য অ্যান্সার ভুল লিখেছি, এভাবে আমরা বলতে পারতাম কিন্তু সেটা আমরা বলছি না, আমরা সরাসরি স্লাইড মেকারকে গালি দিচ্ছি। আচ্ছা নেক্সট, এবিসি ম্যাট্রিক্সের তিনটির পর্যায় যথাক্রমে পি আর কিউ এস আর এস হলো নিচের কোনটি গুণনযোগ্য, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে প্রশ্ন আসে। এইটা আমি একটু ছোট্ট করে বোঝাই আগে, হ্যাঁ আসো ছোট্ট করে বোঝাবো আমি এইভাবে যে ভাইয়া গুণের একটা শর্ত আছে, গুণের শর্তটা কি, এ এই ম্যাট্রিক্সটা আর বি এই ম্যাট্রিক্সটা দুজনের মাত্রা আছে না, মাত্রা বলতে কি বুঝি, এই যে আমরা বলি 2/2 ম্যাট্রিক্স, এর মানে কি দুইটা রো দুইটা কলাম আছে, রাইট? এই যে আমরা বলি 2/2, এই জায়গায় আমরা এখানে বললাম P/Q ম্যাট্রিক্স, এর মানে কি পি সংখ্যক রো কিউ সংখ্যক কলাম আছে। আচ্ছা
বি এই আরেকটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা ধরো এম বাই এন, এম সংখ্যক রো এবং এন সংখ্যক কলাম আছে। ওকে, এখন এদের মধ্যে যদি গুণ হইতে হয় তাহলে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে এই প্রথমটার কলাম আর দ্বিতীয়টার রো সমান হইতে হবে, অর্থাৎ কিউ ইজ ইকুয়াল টু এম হতে হবে, এবং এই দুজনের যে গুণফল সেটার মাত্রা হবে হলো বাকি দুজন পি আর এন, এই যে পি বাই এন মাত্রা হবে। ঠিক আছে, শর্ত কি তাহলে? এইটা হলো শর্ত। কি শর্ত ভাইয়া? কিউ ইকুয়াল টু এম হইতে হবে, অর্থাৎ প্রথমটার কলাম দ্বিতীয়টার রো সমান হতে হবে, এবং গুণফল হবে কি পি বাই এন, প্রথমটার রো দ্বিতীয়টার কলাম। এই রো কলাম বললে প্যাচ লাগে, এই জন্য এভাবে ভিজুয়ালাইজ করবা, যে দুজন পাশাপাশি তাদেরকে সমান হইতে হবে গুণ হওয়ার জন্য। সমান হইলো, গুণ হইলো, গুণ হওয়ার পরে যে দুজন বাকি আছে তাদেরটা হবে রেজাল্ট। ঠিক আছে, ভিজুয়ালাইজ করলে সোজা। এবার বলছে যে নিচের কোনটি গুণনযোগ্য। আসো আমরা এখন একটু দেখি আস্তে আস্তে, এই পাশেটা মুছে ফেলি। এবার তাহলে দেখো আমাদের এখানে বলা আছে এ হলো ভাইয়া পি বাই আর, হ্যাঁ এটা ক্রস বলবো না, এটা বাই অ্যাকচুয়ালি। বি হলো ভাইয়া কিউ বাই এস, সি হলো ভাইয়া আর বাই এস। ওকে ডান। আসো এখন প্রথমে বলছে এ বি এরা কি গুণনযোগ্য? শর্ত কি? আর আর কিউ কে ইকুয়াল হইতে হবে। ইকুয়াল তো নাই, তাহলে গুণনযোগ্য না, ক্যান্সেল। নেক্সট বি এ, এটা কি গুণনযোগ্য? কিউ বাই এস, এটা লাস্টে কি আছে এস, আর এটা শুরুতে কি আছে পি, ইকুয়াল নট ইকুয়াল, গুণনযোগ্য না। নেক্সট কি আছে বি সি, দেখো তো বি এর শেষে আছে কি এস, সি এর শুরুতে কি আছে আর, এস আর সেম না, গুণনযোগ্য না। লাস্টেরটায় এ সি, এর শেষে কি আছে আর, সি এর শুরুতে কি আছে আর, দুইটা কি সেম সেম, গুণনযোগ্য ইয়েস, এসি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? এভাবে কিন্তু পরীক্ষায় আসতে পারে। ক্লিয়ার? আচ্ছা, পরীক্ষায় এই মাত্রা থেকে আরো একটা ইম্পর্টেন্ট ম্যাথ আসে, সেটা হলো এখানে ম্যাট্রিক্সের মাত্রার জন্য আলাদা টপিকই রাখছি আমরা। সো ম্যাট্রিক্সের মাত্রা অলরেডি বুঝাই দিছি। এই ম্যাথটা, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, এবং এটা 2-3 বছর পর পর রিপিট করে। ঢাবিতে লাস্ট টাইম আসছিল 20-21, এরপরে আসে নাই। সো মাই গেস ইজ এবার কিন্তু আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, এবং এটা মেলা জায়গায় আসছে, বুয়েটে আসছে, ঢাবিতে আসছে, সাত কলেজে আসছে, আই থিঙ্ক জিএসটি তো কাছাকাছি ধরনের একটা আসছিল, ভেরি কমন। আচ্ছা, তাহলে একটু তার আগে একটা ম্যাট্রিক্স সম্পর্কে একটু বলে রাখি, সেটা হচ্ছে ভাইয়া ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটাকে প্রকাশ করা হয় এরকম ভাবে এ টি। ঠিক আছে, এর মানে কি ভাইয়া? এর মানে হচ্ছে রো গুলা হয়ে যাবে কলাম বা সারি, আর সারিগুলা হয়ে যাবে রো। নাকি রোই তো সারি, নাকি বাংলা পারি না ভাই। রো গুলা হয়ে যাবে কলাম, কলাম গুলা হয়ে যাবে রো, রো গুলা হয়ে যাবে কলাম, কলাম গুলা হয়ে যাবে রো। তাহলে একটা ম্যাট্রিক্স যদি এরকম থাকে এ বি সি ডি, এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স দেখতে হবে এমন এ বি সি ডি, এই দিস ইজ দ্য ট্রান্সপোজ ম্যাট্রিক্স। বোঝা গেল? আচ্ছা, তাহলে ট্রান্সপোজ যখন হয় তখন কি হয়? আপাতত দেখলে মনে হচ্ছে এটাও একটা 2/2 ম্যাট্রিক্স ছিল, এটাও একটা 2/2 ম্যাট্রিক্স, তাহলে ট্রান্সপোজ হলে মাত্রা চেঞ্জ হয় না, তাই না? নট রিয়েলি। কেন? দেখো, যখনই তুমি একটা 2/3 ম্যাট্রিক্স মনে করো, 2 3 4 1 5 6 এরকম একটা ম্যাট্রিক্স, এর মাত্রা কত? 2/3, দুইটা রো তিনটা কলাম। ঠিক আছে, একে ট্রান্সপোজ করো তো ভাইয়া, তাহলে এদিকে চলে আসবে 2 3 4, এদিকে চলে আসবে 1 5 6, এইটার অ্যান্সার হয়ে গেল 3/2। তাহলে ট্রান্সপোজ করলে মাত্রাগুলো অ্যাকচুয়ালি ইন্টারচেঞ্জ হয়ে যায়। কি হয়ে যায়? ইন্টারচেঞ্জ হয়ে যায়, মনে থাকবে, ভেরি ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে, ট্রান্সপোজ করলে মাত্রা কি হয় ভাইয়া? ইন্টারচেঞ্জ হয়। আসো এবার অঙ্ক করি। প্রথমে বলছে এ ট্রান্সপোজ এর সাথে বি যোগ হবে, তাহলে এ এর মাত্রা কত? এর মাত্রা হচ্ছে ভাইয়া 4/5, তাহলে এ ট্রান্সপোজ এর মাত্রা কত? 5/4। ঠিক আছে, ভালো কথা। তাহলে এ ট্রান্সপোজ প্লাস বি এর মাত্রা কত? বিও কত? 5/4। যোগ হলে মাত্রা চেঞ্জ হবে? কোনো সম্ভাবনা নাই, তাহলে এটাও 5/4। এবার এর সাথে গুণ করবা 4/2 কে। ঠিক আছে, দেখো এ ট্রান্সপোজ প্লাস বি ইনটু করবো কি সি। এ ট্রান্সপোজ প্লাস বি এর মাত্রা কত? 5/4। সি এর মাত্রা কত? 5/4, সরি, সি এর মাত্রা কত? 4/2। সি এর মাত্রা কত? 4/2। এখন আগে বললো এদের মধ্যে কি গুণ হবে কি হবে না? হবে। কেন হবে? কারণ এখানেও 4 আছে, এখানেও 4 আছে, পাশাপাশি দুজন কি থাকতে হবে? সেম থাকতে হবে, 4 আছে। তাহলে এদের মাত্রা কত হবে ভাইয়া? প্রথমটার প্রথমটা, দ্বিতীয়টার দ্বিতীয়টা, 5/2। এটা কি হবে আমাদের ফাইনাল রেজাল্ট? 5/2
2। এই যে সি নাম্বারটা হচ্ছে কি আমাদের ফাইনাল রেজাল্ট 5/2। বোঝা গেল? খুবই সোজা, ইজি। পরীক্ষায় আসলে কিন্তু এত লেখালেখি করার সময় নাই, চিন্তা করে অ্যান্সার দিবা, জাস্ট দেখে দেখে বলবা এবিসি এ ট্রান্সপোজ মানে কি 4/5 উল্টে গেল 5/4 হয়ে গেল, প্লাস বি 5/4 এর সাথে 5/4 কত হলো 5/4, 5/4 ইন্টু 4/2 কত হবে 5/2। এভাবে করবা পরীক্ষার হলে, ঠিক আছে? ইজি ম্যাথ আসতে পারে। নেক্সট এখানে দেখো এ বি ইন্টু সি ম্যাট্রিক্সের ক্রম কত জানতে চাইছে। ইজি না একদম। দেখো এই এ ম্যাট্রিক্সের ক্রম কত ভাইয়া 2/2, বি ম্যাট্রিক্সের ক্রম কত 2/3, রো 2টা কলাম 3টা। এটার ক্রম কত বলো দেখি, রো কয়টা 3টা, 1 2 3, কলাম কয়টা একটা, তাহলে 3/1। এবার গুণ করতেছে এ বি সি, তাহলে প্রথমে এ আর বি গুণ হবে 2/2 ইন্টু 2/3, তাহলে প্রথমটা দ্বিতীয়টা কি থাকলো 2/3, ইন্টু তার সাথে কি গুণ হবে এবার 3/1, গুণ হওয়ার পরে কি হয় প্রথমটা দ্বিতীয়টা 2/1। অ্যান্সার করতে হবে তাহলে 2/1। এ ডান। পারলাম। মাত্রা থেকে প্রশ্ন আসলে অবশ্যই সেগুলো আমরা অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ ভাইয়া, চলো সামনে আগাই। ডান। তাহলে এবার আসো লাস্ট আমাদের শেষের দিকের টপিক ম্যাট্রিক্সের সম্ভবত লাস্ট টপিক, সেটা হচ্ছে লাস্টের আগের টপিক অনুরাশি ও সহগুণক, ঠিক আছে? আচ্ছা এই টপিকটা কি আমরা একটু ছোট করে বুঝি। হ্যাঁ, এই টপিকটা হচ্ছে ভাইয়া দেখো, যদি আমাদের এরকম থাকে, ছোট করেই বুঝাই, এ বি সি ডি, এই আচ্ছা হ্যাঁ, এই এইটার এ এর অনুরাশি যদি আমাদের বের করতে হয়, তাহলে হচ্ছে এই এ বরাবর যে কলামটা আছে এবং এ বরাবর যে রোটা আছে, এদের দুজনকে বাদ দিয়ে দিলে যে থাকে তাকে আমরা কনসিডার করব। কে আছে ডি আছে, তাহলে এ এর অনুরাশি কত হবে ডি হবে, ঠিক আছে? আচ্ছা আমি লাইনগুলো একটু কেটে দিই কারণ বারবার আঁকা লাগবে, ঠিক আছে? তাহলে এ এর অনুরাশি কত হবে ভাইয়া ডি হবে। বোঝা গেল? গেল। এইবার যদি আমি বলি যে বি এর অনুরাশি, তখন কি করব, এই বি বরাবর যে কলামটা আছে এবং রোটা আছে কেটে দিব, যে বাকি থাকবে সেই হবে আমাদের অ্যান্সার। তাহলে কে বাকি আছে সি, তাহলে লিখলাম সি। তাহলে এ এর অনুরাশি ডি, বি এর অনুরাশি সি, এরকম। কিন্তু এটা তো 2/2 ম্যাট্রিক্স, যখন এটা 3/3 ম্যাট্রিক্সে যাবে, ধরো এরকম এ বি সি ডি ই এফ জি এইচ আই, তখন ঘটনাটা একটু অন্যরকম হবে। এইবার দেখো এ এর অনুরাশি বলতে আমরা এ বরাবর রো আর কলাম কেটে দিলাম, বাট এখনো 4টা টার্ম আছে, এদের মধ্যে আবার নির্ণায়ক বের করতে হবে। তাহলে নির্ণায়ক কিভাবে বের করে, ই ইন্টু আই মাইনাস এফ ইন্টু এইচ, ই ইন্টু আই মাইনাস এফ ইন্টু এইচ, এগুলো তো নাম্বার থাকবে হয়তো পরীক্ষায়। তাহলে এইটা হবে কি অ্যাকচুয়ালি এ এর অনুরাশি। বুঝলাম। এখন অন্য আরেকটা র্যান্ডম একটা চিন্তা করো, মনে করো এই ই, তাহলে ই বরাবর রো আর কলাম কেটে দিলাম, ঠিক আছে? এই যে এখন দেখা যায় না, এই জন্যই আমি আর কি লিখতে চাই নাই, মনে মনে চিন্তা করি। আসো এই ই বরাবর এইটা নাই, আর কি নাই, এটাও নাই, তাহলে এরা আছে এ ইন্টু আই মাইনাস সি ইন্টু জি। তাহলে ই এর অনুরাশি হবে, ই এর অনুরাশি হবে, খেয়াল করে দেখো, ই এর অনুরাশি হবে কে কে, এইটা নাই আর এটা নাই, তাহলে কে আছে এ আছে, এদিকে আই আছে, এদিকে সি আছে, এদিকে জি আছে, তাহলে এ আই মাইনাস সিজি। ঠিক আছে, বুঝলাম, পারতেছি, অনুরাশি বুঝছি। অনুরাশি বুঝলে সহগুণক 1 মিনিট লাগবে। সহগুণক বোঝার আগে একটু বুঝো যেটা, সেটা হলো আমাদের পুরো ম্যাট্রিক্সের সহগুণকের বের করার জন্য এই অনুরাশি বের করার পরে এর আগে একটা সাইন দিতে হয়, হয় প্লাস নয়তো মাইনাস, একটা সাইন দিতে হয়, প্লাস নাইলে মাইনাস। প্লাস দিব নাকি মাইনাস দিব এইটা ডিসাইড করে এই ম্যাট্রিক্সটা। দেখো পাশাপাশি দুইটা প্লাস বা মাইনাস নাই, অর্থাৎ প্রথমটা প্লাস তারপর একটা মাইনাস, তারপর অটোমেটিক্যালি প্লাস হতে বাধ্য। আর নিচের দিকেও হচ্ছে সেম, প্লাস হলে নিচেরটা মাইনাস তার নিচেরটা প্লাস, মাইনাস হলে নিচেরটা প্লাস তার নিচেরটা মাইনাস। এইটা দেখে আমরা ডিসিশন নিতে পারবো যে সেটার সহগুণক কি প্লাস, মানে সহগুণকের ক্ষেত্রে অনুরাশিতে প্লাস বসবে নাকি মাইনাস বসবে। তাহলে যেটা মাত্র করলাম, ধরো এ এরটা বের করছি ইআই মাইনাস এফ এইচ, তাহলে এ কোথায় আছে 1 1 পজিশনে, এটা কি প্লাস, তাহলে এর সাথে প্লাস বসবে, মানে কিছু না বসলেও হবে আর কি। এরপরে ধরো ই এরটাও কি আছে ভাইয়া মাঝখানে, কি আছে প্লাস, তাহলে ই এরটাও প্লাসই থাকবে, এআই মাইনাস সিজি থাকবে। যদি আমরা আই এরটা বের করতাম তাহলেও প্লাস থাকতো, যদি আমরা এফ এরটা বের করতাম তাহলে এইটার এটা কাটা যাইতো, ঠিক আছে? এই দুইটা বাদ কি থাকতো এ এইচ মাইনাস বিজি, তাহলে
এই এফ এর সহগুণক, এফ এর সহগুণক হবে হচ্ছে এ এইচ, সরি এ এইচ, হ্যাঁ এ এইচ মাইনাস বিজি। এটা না, এর সাথে একটা মাইনাস। বুঝলাম? সহগুণক আর অনুরাশি বুঝছি, আসতে পারে কিন্তু পরীক্ষায়। এবার যে কোনো একটা র্যান্ডম ম্যাট্রিক্স দিয়ে বলতে পারে এখানে 4 এর অনুরাশি কোনটা, তাহলে 4 কোথায় খুঁজে বের করো। এই যে 4, রো আর কলাম বাদ দিয়ে দাও, যারা থাকবে গুণ করো। 5 × 2 10 মাইনাস 0, এটা কি অনুরাশি? পজিটিভ নেগেটিভ আছে? নাই, তাহলে অ্যান্সার কত? 10। বুঝছি? ইজি, একদম ইজি। এবার আসো সহগুণক। এখানে আবার একটু প্যাচ লাগাই দিছে, ডিরেক্টলি নাম্বার না বলেছে, বলছে 3,2 এর সহগুণক কত, মানে রো 3 কলাম 2। তাহলে রো 3 কোনটা? এইটা। কলাম 2 কোনটা? এইটা। তাহলে কোনটা মিলতেছে? এইটাই। এইটার সহগুণক বের করতে বলছে। তাহলে এই যে রো 3 কেটে দিব আর কলাম 2 কেটে দিব, বাকিরা যারা থাকলো তাদের সহগুণক বের করব। 1 × 3, সরি 1 × 3 না তো, 1 × 0 মাইনাস 2 × 1, তাহলে 0 মাইনাস 2 কত? -2। এখন এটা কিন্তু ভাইয়া সহগুণক, খেয়াল করো সহগুণক, তাহলে প্লাস মাইনাসের ইস্যু আছে। নরমালি আমাদের -2 আসছে। এবার আমরা একটু দেখি যে আমাদের এই ম্যাট্রিক্সের মধ্যে, এই ম্যাট্রিক্সের মধ্যে এই 3,2 পজিশনে কি ছিল? 3,2 পজিশনে ছিল একটা মাইনাস। এটা 3,2 পজিশন, এখানে কি আছে? একটা মাইনাস। যেহেতু আমাদের ভাইয়া মাইনাস আছে, সেই কারণে আমরা কি করব, এর সাথে আরো একটা মাইনাস যোগ করব। তাহলে সহগুণক হবে কি? -2, তার মানে কি ভাইয়া? +4, সরি +4 বলতেছি, +2, +2। অ্যান্সার হবে +2। পরীক্ষার হলে কিন্তু মাথা ঠান্ডা রেখে এইটুক কাজ করে অনেক কষ্টের ব্যাপার। পরীক্ষা কিন্তু এগুলো আসবে, সহগুণক, অনুরাশি। ক্লিয়ার? আচ্ছা, ডান। নেক্সট, টাইপ 6, ম্যাট্রিক্সের গুণাবলী ও মান নির্ণয়। ক্লাসের শুরুতে বলছিলাম আমি কিছু জিনিস তোমাদেরকে মুখস্থ করতে বলবো। এখন তোমরা একটা কাজ করবা, কাজটা হচ্ছে তোমরা যে কোনো একটা বই, স্পেশালি আমার পছন্দের এসিও আহমেদ স্যারের বই, অথবা অক্ষরপত্রের বই, অথবা কেতাব, এই তিনটার একটা তোমার বাসায় থাকা উচিত। এই তিনটার যাবা, গিয়ে 1 পয়েন্ট, এটা কত থাকে? 2 তে থাকে, 2 বা কেতাব স্যারের 1 এর বি খুলবা। ঠিক আছে? খুলে তুমি সেখানে দেখবা বোর্ডে আসা নির্ণায়কের প্রবলেমগুলা, বোর্ডে আসা নির্ণায়কের সমস্যাগুলি, নির্ণায়কের ম্যাথ, বোর্ডে আসা নির্ণায়কের ম্যাথ। একবার বোর্ডে আসছে জীবনে, ওগুলো না, যেগুলো মোটামুটি 4-5 বার আসছে সেগুলা। ঠিক আছে? যতগুলা ম্যাথ আছে সেগুলোর বেশিরভাগের অ্যান্সার দেখবা 0, না হলে একটা খুব সুন্দর ধরনের অ্যান্সার 4xyz, p × p - 1 × p² - 1, এই ধরনের অ্যান্সার আছে। অ্যান্সারগুলো মুখস্থ করবা, খুব বেশি না, ম্যাক্সিমাম তোমাকে 10টা ম্যাথের অ্যান্সার মুখস্থ করতে হবে। ঠিক আছে? ভাইয়া ম্যাথের অ্যান্সার মুখস্থ করতে বলতেছেন, ট্রাস্ট মি, এই যে নির্ণায়কের ম্যাথগুলো, যারা ধরা যদি ঢাবি প্রিপারেশন নিছে বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছে, তারা এমনিতেই মুখস্থ হয়ে গেছে ওদের। ওরা এরকম ধরে মুখস্থ করে নাই, ওরা করতে করতে মুখস্থ হয়ে গেছে। বাট তোমরা তো করো নাই, তোমরা তো মেডিকেল প্রস্তুতি নিচ্ছ সেদিন, তোমাদের জন্য আমি বলতেছি মুখস্থ করবা। ঠিক আছে? খুবই খারাপ শোনাচ্ছে, খুবই বাজে, এটুকু ক্লিপ নিয়ে আমাকে নিয়ে ট্রল করতে পারো, বাট দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য সলিউশন, দিস ইজ দ্য স্মার্টেস্ট সলিউশন রাইট নাও তোমাদের অবস্থায়। ঠিক আছে? আচ্ছা, সো এখন কথা হচ্ছে ভাইয়া যে এইখানে হাইয়েস্ট 10টা ম্যাথ মুখস্থ করা লাগবে, এবং তারপরে তুমি এখানে আসো অথবা বইটা খুলে তারপর তুমি ক্লাসটা বাকি করো, দেখবা সব ওখান থেকে কমন পড়তেছে, হুবহু কমন পড়বেই, মাস্ট। স্টিল আমি কিছু বেসিক নিয়ম শিখাই দিচ্ছি নির্ণায়ক বের করার, বাট এটা করো। ঠিক আছে? প্লিজ ডু ইট, এখান থেকে কমন পড়বে। আচ্ছা, আর বেসিক নিয়ম বলতে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের টার্গেট সবসময় থাকবে নির্ণায়কের ম্যাথগুলাতে আছে। আমি একটু দেখাই এটা আগে। এই যে ধরো এটা বের করতে বলছে, এর মান কত? ঠিক আছে? তুমি এখানে যে দেখবা যে এটার মান হচ্ছে 0, তুমি এটা মুখস্থ রাখতে পারবা, তখন মানে দাগাইতে পারবা। তো আলটিমেটলি আমাদের টার্গেট হচ্ছে এই ধরনের প্রবলেমগুলোকে, যে ধরনের প্রবলেম থাকুক না কেন, আলটিমেট টার্গেট হচ্ছে এইরকম জায়গায় আনা, 1 1 0, এইখানে যা খুশি তাই থাক, এরকম একটা জায়গাতে আনা। ঠিক আছে? সরি 1 1 0 না, 1 0 0, এইরকম পজিশনে আনা, অথবা এরকম পজিশনে আনা 1 0 0, বাকিগুলা যা খুশি তাই থাক। তো এই পজিশনে আনলে কি সুবিধা ভাইয়া? এই পজিশনে আনলে দেন আমি এই কলাম আর এই রো এদেরকে বাদ দিয়ে দিতে পারি, জাস্ট আমার এইটুক নিয়ে কাজ করতে হয়, এবং এইটুকের নির্ণায়ক বের করা তো কোনো ব্যাপারই না, জাস্ট আর গুণন,
সিম্পল। এখানেও সেম, এই কলাম আর এই রো আমি বাদ দিয়ে দিতে পারি, জাস্ট এইটুক নিয়ে আমাকে কাজ করতে হয়। সো এখানে আমি কি জাস্ট আর গুণন করে আমি নির্ণায়কের মান বের করে ফেলতে পারবো। সো দিস ইজ মাই আলটিমেট টার্গেট। এইটা করার জন্য আমার যা কিছু করা লাগে সেগুলো আমি করি। যেমন এই ম্যাথটার ক্ষেত্রে আমরা প্রথমে আমাদেরকে করতে হবে 1 - 1 করে সেকেন্ড রোটাতে বসাবো, আবার সেকেন্ড মাইনাস থার্ড, এখানে 1 - 1 করে থার্ড রোটাতে বসাবো। তাহলে এখানে 1 - 1 করার ফলে এখানে 0 আসবে, আবার এখানেও 1 - 1 করার ফলে এখানেও 0 আসবে। তাহলে এটা হবে 1 0 0, আর এখানে যা খুশি তাই আসুক, যেটা আসবে সেটাই লিখবো। লেখার পরে এইটুক বাদ হয়ে যাবে, এইটা বাদ হয়ে যাবে, এবং এখানে যা কিছু থাকবে সেগুলোকে আমরা আর গুণ দিব। বুঝা গেছে? দিস ইজ দ্য টেকনিক। বাট টেকনিকে আমি বলতে সাজেস্ট করবো যে এখন যাওয়ার দরকার নাই, আনলেস আমার কমন পড়ে নাই। আমি যে 10-12টা ম্যাথ মুখস্থ করে গেছি অ্যান্সার, যে করে নির্ণায়কের, ওগুলো আমার কমন পড়ে নাই, তখন আমি টেকনিক খাটে অঙ্ক করা সলভ করার ট্রাই করবো। ঠিক আছে? যেহেতু লাস্ট মোমেন্ট, বারবার বলতেছি, সবার জন্য না এটা। যারা যদি ঢাবি প্রস্তুতি দিচ্ছে তাদেরকে আমি জীবনে বলবো না মুখস্থ করো। আই হেট মানে মুখস্থ ম্যাথ মুখস্থ করা, আই হেট দিস থিং, বাট দেয়ার ইজ নাথিং টু ডু। ঠিক আছে? আচ্ছা, এবং সবার দেখবে এটা মুখস্থ, এটা অ্যান্সার 4xyz, এটা আমারও মুখস্থ। আমি কি মুখস্থ করছি? না। আমি মেডিকেল প্রস্তুতি নিয়ে মুখস্থ করছি না, বাট আমি মুখস্থ কেন? আমি অনেকবার করছি এটা। আমার স্টুডেন্ট লাইফ থেকে করা শুরু করছি, আমার অ্যাডমিশন লাইফে করছি, তারপর আমার পড়াতে গিয়ে করছি, করাতে আমার অ্যান্সার মুখস্থ। ঠিক আছে? এই টাইপের অঙ্ক এখানে মুখস্থ করবো না, এটা একটু বোঝার ব্যাপার আছে। যদি দেখো যে কলাম বরাবর বা রো বরাবর এইভাবে সিরিয়ালি বাড়তেছে, সিরিয়ালি বাড়া মানে কি, 10-এর পরে 13, 13-এর পরে 16, মানে কি 3-3 করে বাড়তেছে। আবার এখানেও 11-র পরে 14, 14-র পরে 16, 3-3 করে বাড়তেছে। 12-র পরে 15, 15-র পরে 18, 3-3 করে বাড়তেছে। অথবা অথবা কলাম বরাবর 10-এর পরে 11, 11-র পরে 12, 1-1 করে বাড়তেছে। 16-র পরে 17, 17-র পরে 18, 1-1 করে বাড়তেছে। 13-র পরে 14, 14-র পরে 15, 1-1 করে বাড়তেছে। এই ধরনের নির্ণায়কের মান সবসময় শূন্য হয়। কত হয়? শূন্য হয়। অ্যান্সার কত? শূন্য দাগাবো। বুঝলাম? এটা একটা রুল বেসিক্যালি। এই প্রবলেমটা এমন ভাবে সেট করা যায়, রো বরাবরও বাড়তেছে, কলাম বরাবরও বাড়তেছে, বাট যে কোনো একটা হইলেও এটা 0 হবে। ঠিক আছে? ওকে, ডান ডান। এবং নট নেসেসারিলি যে জাস্ট যোগ হইতে হবে, গুণও হইতে পারে। যেমন যেমন এরকম যদি থাকে 2 4 8 3 6 9 4, তারপরে কি হবে 8 12, এই ক্ষেত্রেও আমরা এটাকে 0 বলে ঘোষণা করব। তোমরা মিলে লিখতে পারো ক্যালকুলেটরে বসায়। ঠিক আছে? যেমন এখানে 2 দোকানে 4, 4 দোকানে 8, 3 দোকানে 6, ও 3 3 9, ঠিক আছে, 4 দোকানে 8, 3 4 12। আবার দেখো ওইদিকে চিন্তা না করে এদিকেও চিন্তা করতে পারো যে 2 3 4 এদিকে বাড়ছে, 4 6 8 2 করে বাড়ছে, এখানে আবার মিলে নাই। এনিওয়েজ তোমার এটা গুণ আকারে থাকলে কিংবা যোগ আকারে থাকলে অবশ্যই সেটার অ্যান্সার 0 হবে। বুঝা গেল? না। নেক্সট, এই যে আরেকটা ম্যাথ, কে এর কোন মানের জন্য নির্ণায়কটির মান শূন্য হবে না। তো এইখানে আমাদেরকে মুখস্থ দেওয়ার কাজ চলবে না, এবার আমাদেরকে একটু কাজ করতে হবে। তবে এটাও মনে হয় এসি আহমেদ স্যারের বইয়েরই ম্যাথ, সেখানে ওটার অ্যান্সার কেউ মুখস্থ রাখতে পারলে আরো সহজে করতে পারবে, বাট এখানে আমরা একটু কাজ করব। ঠিক আছে? তো এই ধরনের ম্যাথ আসলে আমরা একটু কাজ করব। 1 1 1 আগে তুলি, 1k k স্কয়ার 1k স্কয়ার k কিউব। তো আমাদের আলটিমেট টার্গেট কিন্তু ওইটাই, 1 0 0 ফরম্যাটে নেওয়া। তাহলে আসলে আমরা 1 0 0 ফরম্যাটে নেই। সেকেন্ডটা থেকে প্রথমটা মাইনাস করে সেকেন্ডটায় বসাচ্ছি। খেয়াল করো, সেকেন্ডটা থেকে প্রথমটা মাইনাস করে সেকেন্ডটায় বসাচ্ছি। 1 - 1 কত? 0, k - 1 k - 1, k স্কয়ার - 1 k স্কয়ার - 1, এখানে কিছু করি নেই। থার্ডটা থেকে সেকেন্ডে বিয়োগ করে থার্ডে বসাচ্ছি। 1 - 1 0, k স্কয়ার - k, k কিউব - k স্কয়ার রাখলাম। তাহলে কি বলছিলাম, এইটা আর এটা বাদ। তাহলে আমরা কি লিখতে পারবো? k - 1, এখানে দেখো তো k কমন যায় না, ভেতরে আবার আছে k - 1, এখানে k স্কয়ার - 1 কে লেখা যায় k + 1 k - 1 আকারে। এখানে k কিউব - k স্কয়ারের ভেতরে কি কমন যায়? k স্কয়ার কমন যায়, k স্কয়ার কমন নিলে ভেতরে আসে k - 1। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো কে কে কাটাকাটি যায় বা কে কে কমন বাইরে আসে। এখান থেকে একটা k - 1 বাইরে আসবে, আবার এখান থেকে একটা k - 1 বাইরে আসবে, বাইরে নিয়ে আসলাম k - 1 হোল স্কয়ার, দুইটা আসছে। এবং ভেতরে থাকবে 1 k k - 1, এবং এখানে থাকবে হচ্ছে সরি k + 1, এবং এখানে থাকবে k স্কয়ার। এবং এবার যদি ভেতরে তুমি গুণটা করো, মানে আর গুণনের মতো করে যদি গুণটা করো, তাহলে এখানে আসবে k স্কয়ার প্লাস k মাইনাস k স্কয়ার। তাহলে শুধু k k থাকবে, k × k - 1 হোল স্কয়ার। এখন বলছে নিচের কোন নির্ণায়ক, k এর কোন মানের জন্য নির্ণায়কটির মান শূন্য হবে না।
তাহলে প্রথমটা বসাই 1 বসাই 1 - 1 0 শূন্য হয়ে গেল। পরেরটা -1 বসাই -1 × -1 কত -2 হোল স্কয়ার ইনটু -1 এটার জন্য তো শূন্য হচ্ছে না। 3 বসাইলেও শূন্য হচ্ছে না, 0 বসাইলে শূন্য হচ্ছে, 0 বসাইলে টোটালটাই 0 হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার কি 3, কারণ 3 বসাইলে কি আসতেছে 3 - 1 2 2 হোল স্কয়ার ইনটু 3 6। তাহলে আমাদের আলটিমেট অ্যান্সার কত ভাইয়া বলো, অ্যান্সার কত ভাইয়া 3, ঠিক আছে, কারণ 3 বসাইলে কি হচ্ছে না, শূন্য হচ্ছে না। ডান, ওকে নেক্সট, নাইস, নেক্সট ম্যাথ। এই যে আরেকটা বিখ্যাত ম্যাথ এসে আমার স্যারের বইতে আছে, এর অ্যান্সার 0, আমার মুখস্থ 0 না, হ্যাঁ 0, ঠিক আছে, আই ট্রাস্ট মাই মুখস্থ বিদ্যা। অ্যাকচুয়ালি নো, আমার মুখস্থ বিদ্যা খুবই খারাপ, আমি আর জীবনে মুখস্থ করিনি, বাট এই ম্যাথগুলো এতবার করা লাগছে ভার্সিটি, আমি তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে এবং ভার্সিটি পড়াইতে গিয়ে যে আমার মুখস্থ হয়ে গেছে, তোমাদেরও হয়ে যাবে, ঠিক আছে, এই কাজটা করবা। ডান, তাহলে ম্যাট্রিক্স চ্যাপ্টার কিন্তু শেষ ভাইয়া। এবার আমরা যাচ্ছি কিসের দিকে, সরল রেখার দিকে। তো সবাই একটু নিঃশ্বাস নিতে পারো, একটু ব্রেক নিতে পারো হালকা করে, বাট বেশিক্ষণ না, হাইয়েস্ট 5 মিনিট। তারপরে আমরা কি শুরু করব, সরল রেখা চ্যাপ্টারটা কিন্তু শুরু করতেছি ভাইয়া। ওকে, তাহলে চলো ভাইয়া আমরা এবার হচ্ছে সরল রেখার প্রথম টাইপটা দেখি, যেটা আমাদের আজকের ক্লাসে টাইপ 7, সেটা হচ্ছে সমীকরণের রূপান্তর। ওকে, তো সমীকরণের রূপান্তর আসলে এখানে লেখা হয়েছে, বাট এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের দুই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা আছে, তাই না, একটা হচ্ছে কি কার্তেশীয়, একটা হচ্ছে পোলার। তো এই দুই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলা, তো এখানে আমি আগে একটু লিখে রাখি, সেটা হচ্ছে যে এক্স কি বলতো, আর কস থিটা, আর ওয়াই কি, আর সাইন থিটা। এটা হচ্ছে কি হলো পোলার টু কার্তেশীয়, ঠিক আছে, পোলার থেকে যদি আমরা কখনো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যদি চেঞ্জ করতে চাই তাহলে। আর আর ইকুয়াল টু √x² + y², আর থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে tan ইনভার্স y/x, ঠিক আছে। এই দুইটা ফর্মুলা কার জন্য, এই দুইটা ফর্মুলা হচ্ছে কার্তেশিয়ান থেকে পোলারে রূপান্তরের জন্য, কার্তেশিয়ান থেকে পোলারের রূপান্তরের জন্য। তো কখনো কখনো আমাদেরকে একটা জাস্ট স্থানাঙ্ক দিয়েও বলতে পারে যে কনভার্ট করো, কখনো কখনো ইকুয়েশন দিয়েও বলতে পারে যে কনভার্ট করো, ঠিক আছে। তাহলে আমরা আসো প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবা। দেখো প্রথমে একটা কি দেয়া আছে, ইকুয়েশন দেয়া আছে, এবং বলা হয়েছে যে ইকুয়েশনটা কি করতে হবে, পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট করে দেন ব্যাসার্ধ বের করতে হবে। অ্যাকচুয়ালি এখানে ব্যাসার্ধের কাজও আছে। তো যেহেতু এটা ব্যাসার্ধের ম্যাথ, তাহলে একটু বৃত্তের কনসেপ্টও লাগবে আবার, ঠিক আছে। আচ্ছা, তো আমি একটু ছোট করে এখানে আবার বৃত্তের কনসেপ্টটা একটু দেখাই। বৃত্তের জন্য আমাদের মেইন যে বেসিক ইকুয়েশনটা ছিল সেটা ছিল এরকম, x² + y² + 2gx + 2fy + c is equal to 0, ঠিক আছে। x² + y² + 2gx + 2fy + c is equal to 0। এই ইকুয়েশনের মধ্যে আমাদের ব্যাসার্ধের ফর্মুলা ছিল r is equal to √g² + f² - c, r is equal to √g² + f² - c। আচ্ছা, সো এখন আসো, এখন এইটাতে আসো। তাহলে আর স্কয়ারের জায়গায় আমরা কি বসাইতে পারবো ভাইয়া, আমরা একটু আগে দেখে আসলাম, আর স্কয়ারের জায়গায় বসানো যাবে x² + y² - 2r sin থিটা। sin থিটা মানে কি ভাইয়া, আর cos থিটা x, আর sin থিটা হচ্ছে y, তাহলে -2y - 3 is equal to 0। এটা হয়ে গেল আমাদের কার্তেশীয় ইকুয়েশন। এবার এই কার্তেশীয় ইকুয়েশনটার থেকে আমাদের কি বের করতে হবে, ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে দেখো এইটার সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি, তাহলে আমরা কি পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি, দেখো x সম্বলিত কোনো টার্ম নাই, তার মানে g এর ভ্যালু হলো পাইলাম 0। তারপরে f এর ভ্যালু কত পাচ্ছি, দেখো তো 2fy এর জায়গায় আছে -2y, তার মানে f এর ভ্যালু হচ্ছে -1, 2ও আছে yও আছে, f এর জায়গায় আছে একটা মাইনাস সাইন, তাহলে -1। আর c এর জায়গায় কত আছে দেখো তো ভাইয়া, -3, কত আছে -3। তাহলে আমাদের ব্যাসার্ধ কত হবে, √g² + f² - c, সেক্ষেত্রে √0² মানে 0 + f² মানে 1 -3 হচ্ছে +3, তাহলে 1 + 3 4, 4 কে রুট করলে কত আসে অ্যান্সার 2। তাহলে আমাদের এই বৃত্তটার ব্যাসার্ধ কত হবে বলো ভাইয়া, 2 হবে। খুবই সুন্দর একটা প্রবলেম, এবং একই সাথে আমাদের পোলার এবং কার্তেশীয় গুণাঙ্ক এবং ব্যাসার্ধ দুইটা জিনিসই কভার হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। সো খুবই সুন্দর একটা প্রবলেম। নেক্সট দেখো, এরকম মাঝে মধ্যে জিজ্ঞেস করতে পারে ডিরেক্টলি যে কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক যদি এটা হয় তাহলে পোলার স্থানাঙ্ক কত, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে করব, সিম্পলি করব, এখানে x এর ভ্যালু দেয়া আছে হচ্ছে কি আমাদের -1, y এর ভ্যালু দেয়া আছে হচ্ছে গিয়ে √3, তাহলে r এর ভ্যালু হবে হচ্ছে গিয়ে √x² + y², তাহলে এখানে আসবে 1 আর এখানে আসবে হচ্ছে 3, তাহলে রুট করলে এখানে আসবে হচ্ছে 2। দেন এইখানে একটা ঘটনা আছে, থিটা নিয়ে আমরা আহামরি কাহিনী করব না, কেন, কারণ একটু খেয়াল করে দেখো, -1, √3 এটা যদি একটু প্লট করতা তোমরা,
এক্স ওয়াই কোঅর্ডিনেটে, তাহলে কোথায় থাকতো বলতো? -1, √3 এখানে থাকতো না? তাহলে এটা কোন চতুর্ভাগে আছে? দ্বিতীয় চতুর্ভাগে আছে। দ্বিতীয় চতুর্ভাগে কোন অ্যাঙ্গেলটা আছে একটু খুঁজে দেখো তো ভাইয়া। দ্বিতীয় চতুর্ভাগে কোন অ্যাঙ্গেলটা আছে এর মধ্যে? 120 ডিগ্রি কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। 300 কোন চতুর্ভাগে? অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগে না। 300 আবারও না। 160 এটা কোন চতুর্ভাগে? সরি, এই আমি একটু ভুল করছি নাকি? -1, √3, তাহলে 300 কিভাবে অ্যান্সার হয়? আর এর ভ্যালু তো 2, আর এর ভ্যালু 2, হ্যাঁ, বাট এখানে হচ্ছে দুইটা চতুর্ভাগে মানে অ্যান্সার হইতে পারে, হয় 120, 2 120 হবে, নালে কি হবে 2 160 হবে, ঠিক আছে? আচ্ছা, তো মাঝে মধ্যে এটা এখানে দেখালাম, মাঝে মধ্যে দেখবা যে একটা অ্যান্সারই এই চারটার মধ্যে কারেক্ট আছে, ঠিক আছে? সো মাঝে মধ্যে কিন্তু এটা অ্যাপ্লাই করে তোমরা সলভ করতে পারবা, টেকনিকটা শিখাই দিলাম। বাট এইরকম মাঝে মধ্যে চালাকি করতে পারে তারা, এখানে অ্যান্সার বি হবে না এটা শিওর। এখানে মাঝে মাঝে তারা চালাকি করতে পারে, যে তারা কি করতে পারে এইখানে কি করতে পারে, তোমার ধরো 120, তারপরে দিল হচ্ছে 240, তারপরে দিল হচ্ছে 300, তারপরে দিল হচ্ছে আর 360 বা সামথিং, অর্থাৎ চারটা দিয়ে দিল চারটা চতুর্ভাগে, তখন কিন্তু তোমাকে সহজেই অ্যান্সারটা বের করা যাবে, ঠিক আছে? বাট এখানে আমাদের একটু কষ্ট করতে হবে। আচ্ছা দেখি, তাহলে এখানে দেখো থিটার ভ্যালু তাহলে কি হবে? থিটার ভ্যালু হবে হচ্ছে আমাদের tan ইনভার্স y/x, y কত ভাইয়া? √3, x কত ভাইয়া? -1। তুমি জাস্ট √3 চিন্তা করো, tan ইনভার্স √3 চিন্তা করো, তাহলে tan ইনভার্স √3 ভ্যালু কত ভাইয়া? 60 ডিগ্রি। tan ইনভার্স √3 কত? 60 না? tan ইনভার্স √3 sin 60 হচ্ছে √3/2 আর cos 60 হচ্ছে হাফ, হ্যাঁ √3। আমি মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই, যেহেতু সামনে পোলাপান থাকলে সুবিধা হয়। এটা কি 60 ডিগ্রি, মানে মাইনাসের জায়গায় প্লাস ধরছি জাস্ট, তাহলে বেসিক্যালি এই মানটা হলো 60 ডিগ্রি, তাহলে এই টোটাল মানটা কত হবে? 120 ডিগ্রি, তাই না? আমরা সময় এখান থেকে হিসাব করি, মনে রাখবা। তাহলে এই ছোট মানটা আসছে কত? 60 ডিগ্রি, তাহলে এখান থেকে এটা কত হবে? 120 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ভাইয়া বেসিক্যালি 2,120 ডিগ্রি, 2,120 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সমাধান হচ্ছে এ। ওকে, ডান, বুঝতে পারছি, সহজ কিন্তু এরকম আসবে পরীক্ষায়। নেক্সট, এখানে আরেকটা দিচ্ছি জাস্ট উল্টা কাজ, এটা আর আমি করব না। কি করবা? 4 cos π/3, 4 sin π/3, ঠিক আছে? π/3 মানে কি? 60, 4 cos 60, 4 sin 60, 4 cos 60 তো মানে 2, 4 into half 2, আর 4 sin 60 হচ্ছে 4 into √3/2, তাহলে 2√3, 2,2√3। ওকে, মুখোমুখি করা যায়। আসো, এরপরে হচ্ছে অনুপাত ও বিভক্তিকরণ স্থানাঙ্ক নির্ণয়, ঠিক আছে? অনুপাত ও বিভক্তিকরণ স্থানাঙ্ক নির্ণয়। তাহলে দেখো আমরা হচ্ছে গিয়ে এরকম ভাবে চিন্তা করব, হ্যাঁ? এই হলো দুইটা পয়েন্ট, হ্যাঁ? এই হলো এ আর বি। এই এ আর বি এর মধ্যে আমরা যদি যে কোনো একটা পয়েন্ট চিন্তা করি সি, এই সি হচ্ছে কি করছে, মনে করো সি হচ্ছে গিয়ে এ আর বি এর মধ্যে খুবই ভালো সম্পর্ক, খুবই তাদের মধ্যে ভালো রিলেশনশিপ, দুজন দুজনকে অনেক ভালো বোঝাপড়া করে, খুবই সুন্দর অবস্থা। হঠাৎ করে এদের মধ্যে সি এসে বি এর সাথে একটু ভাব জমাইতে শুরু করলো, ঠিক আছে? বাট এটা কিন্তু এ কিন্তু দেখতেও পাচ্ছে যে সি এসে বি এর সাথে ভাব জমাচ্ছে, দেখতে পাচ্ছে। সো এর ফলে তাদের মধ্যে কি হবে? একটা বিভক্তিকরণ দেখা যাবে। বাট যেহেতু এ দেখতে পাচ্ছে যে সি এখানে কাহিনী করতেছে, এই জন্য ভেতরে থেকে ভাঙতেছে, এই জন্য এটার নাম হচ্ছে অন্তর্বিভক্তি। কি? অন্তর্বিভক্তি। অন্তর মানে কি? ভেতরে। আর যদি ঘটনা এরকম হয় যে এই মনে করো এ আর বি আছে, এই মনে করো এ আর বি আছে, আর এইখানে সি এসে হচ্ছে ভাঙন ঘটাচ্ছে তাদের মধ্যে, ঠিক আছে? এ দেখতেছে বি এর সাথে আমার তো খুব ভালো সম্পর্ক, বাট বি এর দিক দিয়ে সি এর সাথে ভালো সম্পর্ক করে অ্যাকচুয়ালি ভাঙন ঘটে যাচ্ছে। তাহলে এইটাকে আমরা বলতেছি হচ্ছে বহির্বিভক্তি। এটাকে কি বলতেছি? বহির্বিভক্তি। বহির্বিভক্তি, ঠিক আছে? তো ঘটনা বুঝছো? মাঝে মধ্যে কি দেখা যায় যে ভাঙন ঘটতেছে, এটা হচ্ছে অন্তর্বিভক্তি। মাঝে মধ্যে দেখাই যায় না যে ভাঙন ঘটতেছে, এটা হচ্ছে বহির্বিভক্তি। এবার আসো ফর্মুলায়। এটা যদি x1, y1 হয়, আর এটা যদি x2, y2 হয়, আর তাহলে আমাদের এই x, y এর মান বের করার জন্য যদি এসি আর সিবির রেশিও মানে m1:m2 এরকম অনুপাতে যদি ভাঙে, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে x1 into m2 প্লাস x2 into m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, ঠিক আছে? এটা হচ্ছে x এর ফর্মুলা। আর y এর ফর্মুলা কি হবে? সেম, জাস্ট y1 into m2 প্লাস y2 into m1 নিচে m1 প্লাস m2। এবার যদি বহির্বিভক্তির কথা বলি, এটা আরো ডেঞ্জারাস, এখানে নেগেটিভিটি বেশি থাকে বহির্বিভক্তিতে, তাই একটু নেগেটিভ সংখ্যা বেশি লিখতে হবে, ঠিক আছে?
দেখো সেম জিনিস বাট একটু ঘুরে লিখতে হবে x1 m2 x2 m1 মাঝখানে মাইনাস নেগেটিভিটি বেশি মাইনাস ডিভাইডেড বাই m1 মাইনাস m2 এবং y এর ক্ষেত্রে সেম ফর্মুলা জাস্ট ভেতরে মাইনাস হবে y1 m2 y2 m1 ডিভাইডেড বাই y1 মাইনাস সরি y1 না m1 মাইনাস m2 m1 মাইনাস m2 ঠিক আছে এইটা অন্তর্বিভক্তি এটা বহির্বিভক্তি ফর্মুলা পারি আসো অঙ্ক করি এই যে 3, -1 5, 2 বিন্দু দ্বারা সংযোগকারী সরলরেখা 3:4 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত হচ্ছে ঠিক আছে তাহলে কি হবে আসো দেখি এই 3, -1 আর এটা কত ভাইয়া 5, 2 বহিস্থভাবে এইখানে কোন একটা পয়েন্ট আছে x, y কত কত অনুপাতে দেখো এইটা হচ্ছে 3 আর এইটা হলো 4 ঠিক আছে 3:4 অনুপাতে সে বিভক্ত হচ্ছে আচ্ছা একটু ভুল দেখাইছি না পয়েন্টগুলো একটু ভুল দেখাইছি মানে তোমার বেসিক্যালি 3:4 3, -1 এর সাথে হচ্ছে 3 আর এই টোটালটা হচ্ছে 4 হ্যাঁ ঠিকই আচ্ছা যাই হোক ওটা ইম্পর্টেন্ট না লেটস স্টিক টু দ্য ফর্মুলা ঠিক আছে আচ্ছা তাহলে ফর্মুলা যদি আমরা আসি তাহলে কি লিখতে হবে বলো 3 এর সাথে কি গুণ হবে 4 গুণ হবে আর 5 এর সাথে গুণ হবে 3 নিচে কি হবে 3 - 4 তাহলে 3 4 12 12 + 15 কত 12 + 15 হচ্ছে 27 ডিভাইডেড বাই -1 27 ডিভাইডেড বাই -1 আর এদিকে হচ্ছে তোমার -1 এর সাথে গুণ হবে 4 মাইনাস এটা মাইনাস হবে তো সরি এখানে মাইনাস হবে তাই না তাহলে মাইনাস হলে ঘটনা একটু পাল্টাবে 3 × 4 মাইনাস এখানে আসতেছে হচ্ছে 5 × 3 তাহলে 12 - 15 হচ্ছে তোমার -3 বাই -1 তাহলে এটার आंसर হচ্ছে 3 আর এখানে যদি আমরা গুণটা করি তাহলে -1 × 4 -2 × 3 ডিভাইডেড বাই 3 - 4 তাহলে এখানে আসবে -4 - 6 কত -10 ডিভাইডেড বাই -1 তাহলে আসতেছে তো 10 তাহলে 3, 10 হয়তো অ্যাকচুয়ালি आंसर বাট এখানে কোনোটাতেই কারেক্ট आंसर দেয়া নাই তাহলে সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর হচ্ছে ভাইয়া নান ঠিক আছে ডি নাম্বারটা ওকে বুঝলাম বহির্বিভক্তি পারবো নেক্সট সেম টাইপের ম্যাথ দেখো 4, -5 6, 8 দুইটা বিন্দু 4/3 অনুপাতে বহির্বিভক্তি করছে সেম ম্যাথ আমি আর রিপিট করছি না ঠিক আছে এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের না পারলে গ্রুপে বইলো টাইপ 9 ত্রিভুজের ক্ষেত্রফল অথবা বিন্দু তিনটির সমরেখা হওয়ার শর্ত আচ্ছা তো এই জিনিসটা কি ভাইয়া এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদেরকে মাঝে মধ্যে এরকম তিনটা বিন্দু দিয়ে দেয় মাঝে মধ্যে এরকম দিয়েই দেয় x1 y1 x2 y2 এবং x3 y3 ঠিক আছে তিনটা বিন্দু দিয়ে দেওয়ার পরে তারা বলে যে এটার ক্ষেত্রফলটা বের করো তখন আমরা এভাবে বের করতে পারি 1 1 1 x1 x2 x3 y1 y2 y3 এই নির্ণায়কটার মান বের করলেই আমাদের এরিয়া চলে আসবে ঠিক আছে বাট মাঝে মধ্যে তারা আবার কি করে তারা হচ্ছে তিনটা পয়েন্ট দিয়ে দেয় না তিনটা সরল রেখা দিয়ে দেয় সো এই তিনটাই যদি সরল রেখা হয় এই 1 এই 2 সরি এই 2 তারপরে এই 3 তাহলে তিনটা সরল রেখার ছেদ বিন্দুগুলাই কি আমাদের তিনটা ইম্পর্টেন্ট পয়েন্ট ঠিক আছে তখন ছেদ বিন্দুগুলা বের করে তারপর অঙ্কটা করতে হয় ঠিক আছে বাট সবসময় মনে রাখবা এরিয়া বের করার এটা হচ্ছে একটা ভুগিচুগি ফর্মুলা আলটিমেট এরিয়া বের করার ফর্মুলা অলওয়েজ হচ্ছে হাফ ইনটু বেজ ইনটু হাইট মানে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা তো কোনোভাবে তুমি যদি এর ভূমি এবং উচ্চতা বের করতে পারো তাহলে সেই ফর্মুলা দিয়ে ম্যাথ করাই সবচেয়ে বেস্ট ঠিক আছে সো এটা একটু খেয়াল রাখো ওকে আসো অঙ্ক করি y = 2 এবং y = x মডুলাস দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করতে বলছে ঠিক আছে ভয় পাওয়ার কোনো কারণ নাই দেখো এই হলো আমাদের কি y অ্যাক্সিস এই হলো আমাদের x অ্যাক্সিস y = 2 সরলরেখাটা কোথায় থাকবে বলো তো এমন একটা জায়গায় যেখানে x = 0 কিন্তু y এর মান x = 0 হোক যাই হোক y এর মান অলওয়েজ 2 y এর মান 2 কোথায় যে y অ্যাক্সিসের এই পয়েন্টটাতে এখানে অলওয়েজ মান 2 তার মানে এই বরাবর এইটা হচ্ছে আমাদের y = 2 ঠিক আছে আর এই y = x মডুলাস এখানে আসলে দুটো সরলরেখা আছে ঠিক আছে একটা হলো y = +x একটা হলো y = -x দুইটা সরলরেখা আছে তাহলে y + +x সরলরেখাটা হলো এইদিকে যাবে আর y = -x সরলরেখাটা হলো এদিকে যাবে দুইটা সরলরেখা তাহলে টোটাল
ত্রিভুজ গঠনের জন্য কয়টা সরলরেখা লাগে? অবশ্যই 3টা সরলরেখা লাগে। পাইলাম 3টা সরলরেখা। এই যে মাঝের যে আবদ্ধ জায়গাটা, এইটার ক্ষেত্রফল তোমাকে বের করতে বলছে ত্রিভুজটার। ঠিক আছে, আসো এখন আমরা একটু এই আবদ্ধ জায়গা নিয়ে চিন্তা ভাবনা করি। কি বলছিলাম, এখন তুমি এই অঙ্কটা কিভাবে সহজে করতে পারো দেখাই। এইটা কি 0 0, এই পয়েন্টটা কি বলতো y = 2, আর x এর মানও কি y এর সমান, তাহলে এটা হলো 2,2। আর এই পয়েন্টটা কি বলতো, y এর মান তো 2 আর x এর মান হচ্ছে নেগেটিভে, তাহলে -2,2। এখন 3টা বিন্দু থাকলে তুমি সরলরেখার কি বলে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা তো পারো, রাইট? বাট ওইটা আমরা ইউজ করব না। কেন? কারণ বলছিলাম আলটিমেট ফর্মুলা হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে ভূমি কোনটা? এইটা। এই উপরের টুকের দৈর্ঘ্য কত বলতো? এই পাশে -2,2, মাঝে একটা 0 0 গেছে, তারপরে এই পাশে আইসা হয়ে গেছে 2,2, তাহলে এটার দৈর্ঘ্য কত বলতে পারো কিনা দেখো তো। এইটুক 2 এইটুকু 2, তাহলে দৈর্ঘ্য কত? 4। ভূমি হচ্ছে 4, তাহলে হাফ ইন্টু ভূমি হলো 4, আর উচ্চতা কত? 2। এই যে এইটুক উচ্চতা কত? y = 2, তার মানে কি 2 না? তাহলে হাফ ইন্টু 4 ইন্টু 2, তাহলে 4 দুগুণে 8/2, 4। এই 4 হলো কি অ্যান্সার। ঠিক আছে, 4 হলো কি অ্যান্সার। এই যারা বুদ্ধিমান তারা কি করবে জানো? যারা বুদ্ধিমান তারা হচ্ছে ভূমি ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে ম্যাথটা করবে। আর যারা একটু আমার মতো সহজ সরল তারা হলো 3টা বিন্দু বের করবে, 3টা বিন্দু বের করে তারপরে ক্ষেত্রফলের ফর্মুলা দিয়ে ক্ষেত্রফল বের করবে। যেই নিয়মে করবে তার লাগবে সর্বোচ্চ 15 সেকেন্ড, যেই নিয়মে করবে তার লাগবে সর্বোচ্চ 1 মিনিট। এই যে 45 সেকেন্ড, এই 45 সেকেন্ডে নেক্সট ম্যাথটাও করে ফেলতে পারবে সে, যার ফলে সে এক্সামে আগায় থাকবে। বোঝা গেল? এবং নির্ণায়ক দিয়ে করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা কম। ঠিক আছে, এই টেকনিক গুলাই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া আর না পাওয়ার মধ্যে ডিফারেন্স হয়ে দাঁড়ায়। সত্য কথা এটা। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অত্যন্ত সোজা। যে কেউ এইচএসসি পাস যে কোনো স্টুডেন্টকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দিলে সে একটা ভালো মার্কস তুলতে পারবে, মানে পাস মার্ক তুলতে পারবে, ভালো মার্কস তুলতে পারবে। বাট তারপরও কেন পাশের হার এত কম থাকে বলো? প্রেশার, টেকনিক না জানা, ক্যালকুলেটর ইউজ না করতে পারা, রাফ না করতে পারা, এই সমস্যার কারণে। ঠিক আছে, এইটাকে কঠিন বানানো হয়েছে তোমার ওই মুহূর্তে উপস্থিত বুদ্ধি চেক করার জন্য। নেক্সট ম্যাথে যাই আসো। এবার এই ম্যাথটা আমার খুব পছন্দের ম্যাথ, কারণ নটর ডেমের কুইজে আসছিল এবং এটার আমার অ্যান্সারও মুখস্থ এবং তোমরা মুখস্থ করবা। বাট আমি তোমাকে একটু দেখাই দিই যে কিভাবে করতে হয়, জাস্ট ইন কেস এটার পরিবর্তে যাতে অন্য কোনো ম্যাথ আসলে তোমরা করতে পারো। বাট এই পার্টিকুলার ম্যাথের জন্য আমি বলবো ভাই একটু কষ্ট করে হলো এই ফর্মুলাটা মুখস্থ করে ফেলো, টেক ইট এজ এ ফর্মুলা। কারণ উপকার আছে। কি উপকার আছে? পরীক্ষায় আসতে পারে y = 3x, y = 5x এবং y = 2, এই 3টি সরল রেখা দ্বারা আবদ্ধ ত্রিভুজের ক্ষেত্রফল কত? তখন আমরা এই ফর্মুলাটা বসিয়ে দিয়ে অঙ্কটা করে ফেলতে পারবো। বুঝা গেল? b এর জায়গায় বসবে 2, m1 এর জায়গায় বসবে 5, m এর জায়গায় বসবে 3, বসাই দিব, অঙ্ক শেষ, শর্টকাট। ঠিক আছে, বাট জাস্ট ইন কেস, এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এই ফর্মুলা দিয়ে কিন্তু আগের ম্যাথটাও করা যাবে। তাহলে y = +x, y = -x, আরেকটা কি ছিল y = 2, তার মানে m1 এর ভ্যালু কত? m1 এর ভ্যালু আগেরটাই ছিল 1, m2 এর ভ্যালু হলো -1, আর তোমার b এর ভ্যালু হলো গিয়ে 2। বসাও তো এখানে b²/2, তার মানে কি 4/2, 2 থাকলো আর উপর হলো ডিফারেন্স 1 আর -1, ডিফারেন্স কত হবে? 1 - 1 তো 0ই হবে, তাই না? আর 0 আসতেছে কেন? 0 তো আসবে না। 1 - -1, তাহলে 2 চলে আসবে, 2 ডিভাইডেড বাই নিচে কি আছে? m × m1, মানে 1 × -1 মানে -1। এটা তো আর হয় না, নেগেটিভ তো আর হয় না অ্যান্সার। তাহলে 2 দুগুণে 4, কত আসছিল অ্যান্সার মনে আছে? 4 আসছিল না, যে 4 আসছে। তাহলে এই হলো 1 নাম্বার পদ্ধতি, ক্ষেত্রফল স্থানাঙ্ক বের করে। এই হলো 2 নাম্বার পদ্ধতি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই হলো 3 নাম্বার পদ্ধতি, b²/2 m1 - m2 ডিভাইডেড বাই m1 × m2। এটা দিয়েও করা যেত, অ্যান্সার 4 আসতো। ঠিক আছে, কয়টা টেকনিক শিখাইলাম? 3টা, যখন যেটা খুশি ইউজ করবা। আচ্ছা, বাট আমি একটু ছোট্ট করে দেখাই দেই যে কিভাবে এই অঙ্কটা করতে হয় অরিজিনালি হচ্ছে এই দেখো, y = mx, ধরো এই লাইনটা, y = m1x, ধরো এই লাইনটা, আর y = b, ধরো এই লাইনটা। এটা হলো কি y = b। এখন তুমি এইটা কি 0 0, এটা তো জানা কথা ভাই। এইটা কি একটা পার্টিকুলার স্থানাঙ্ক আছে, এখানেও কি একটা পার্টিকুলার স্থানাঙ্ক আছে। 3টা স্থানাঙ্ক বের করে নির্ণায়কের মধ্যে বসাইলে এই অ্যান্সারটা আসবে। বুঝা গেল? এটা আমার এনডিসির কুইজে আসছিল। আমার এনডিসির কুইজে এই যা করতে গিয়ে নির্ণায়কের মান বের করতে গিয়ে লেগে গেছিল প্যাচ। বাট আমার সামনের বন্ধু সেই প্যাচ যায় নাই, তার অ্যান্সারটা মুখস্থ ছিল। সেই মুখস্থ অ্যান্সারটা, মানে সে নির্ণায়কটা লিখছে,
সময় কম থাকে ইন্ডিসিস কুইজে। নির্ণায়কটা লিখছে সমান সমান অ্যান্সারটা লিখছে, আমি নির্ণায়কটা লিখছি তারপরে কয়েক লাইন লিখছি মিলতেছে না, সামনে তাকাইছি দেখি বন্ধু অ্যান্সার লিখছে, এইটা অ্যান্সার লিখে দিছি, স্যার ফুল মার্কস দিয়ে দিছে। বুঝতে পারছো? মাঝে মধ্যে জীবনে একটু মুখস্থ বিদ্যা কাজে লাগে। ওকে, এনিওয়েজ নস্টালজিক হয়ে গেলাম, নেক্সট ম্যাথে যাই। এইবার একটা ইন্টারেস্টিং ম্যাথ দিছে, সেটা হচ্ছে যে আমি থিওরির মধ্যে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে যদি কোনো তিনটা বিন্দু তারা সরল রেখায় থাকে, মানে একটা সরল রেখার উপরে তিনটা বিন্দু আছে, 1 2 3, তো এরা যে একটা সরল রেখার উপর আছে এটা বোঝার দুইটা ওয়ে আছে। প্রথম উপায়টা হলো যে এরা যদি এ বি সি হয় তাহলে স্লোপ অফ এ বি মানে ঢাল আর স্লোপ অফ বিসি সমান হবে, মানে এই দুইটা ঢাল আর এই দুইটা ঢাল সমান হবে। আরেকটা পদ্ধতি হলো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল শূন্য হবে, এবং এটা হতে বাধ্য, কারণ এবিসি এর মধ্যে তিনটাই কি হবে, তিনটার রেজাল্টই শূন্য হবে। বোঝা গেল? মানে তিনটার ক্ষেত্রফল কি হবে, শূন্য হবে। আচ্ছা, তো এখানে একটা জিনিস খেয়াল করো ভাইয়া, যে যদি এই তিনটার মধ্যে একটা বিন্দু যদি এই সরল রেখার উপর না থেকে অন্য কোনো জায়গায় থাকতো তাহলে কিন্তু তোমার ত্রিভুজ গঠন হয়ে যেত। ঠিক আছে? সো আলটিমেটলি একই সরল রেখার উপরে থাকলেই ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। বোঝা গেল? ডান, ক্লিয়ার? ওকে, এবার এই তিনটা বিন্দু সমরেখা হলে এর মান কত, তাহলে আমরা কি করব বলো তো? আমরা ওই যে এর মধ্যে বসাবো, নির্ণায়কটার মধ্যে বসাবো। আসো বসাই। 1 1 1, এক্স এ আছে হচ্ছে 2 a + 1 আর এদিকে আছে হচ্ছে a + 2, আর নিচে আছে হচ্ছে -1, এখানে আছে হচ্ছে a - 3, এখানে আছে হচ্ছে a। এই টোটালটার ক্ষেত্রফল হতে হবে কত, শূন্য, কারণ ওরা বলে দিছে যে এটা সমরেখ, তাই না? আচ্ছা, এখানে আবার আমরা ওই যে নির্ণায়কের টেকনিক শিখলাম, যে ওই টেকনিকটা এখানে অ্যাপ্লাই করব, 1 - 1 এর টেকনিক। তাহলে 1 - 1 কত, 0, বসাই এখানে 0। 2 - a - 1 কত, 2 - 1 হলো 1 আর মাইনাস a, তাহলে -a + 1, আর এখানে -1 - a +3, -1 + 3 হলো +2 আর -a + 2। এখানেও কি হয়ে যাবে, 0 বসাই দিব, a + 1 - a - 2 হয়ে যাবে -1, a - 3 - a হয়ে যাবে -3। এবার এখানে থাকবে 1 a + 2 a। এরপরে কি বলছিলাম, এইটা আর এটা বাদ, এখন জাস্ট সিম্পলি চিন্তা করব, -a + 1 × 3 -a প্লাস হয়ে যাবে -a + 2, এটা কত হইতে হবে, 0 হইতে হবে। এইবার ভ্যালু বসায় বসায় চেক দাও, ঠিক আছে? ওই যে হাফ অ্যান্সার হবে, হাফ বসাও, -1/2 + 1 কত হবে, +1/2 মানে 3/2। এবার দিকেও কি -1/2 + 2, এখানেও আসবে কি 3/2, 3/2 - 3/2 অ্যান্সার আসবে 0। তাহলে অ্যান্সার হচ্ছে ডি, হাফ। ঠিক আছে? তো তোমরা তো আর জানবা না যে ডি, সবগুলো বসে বসে দেখতে হবে আর কি। ওকে, ক্লিয়ার? টেকনিক শিখলাম, বুঝলাম, পারলাম। চলো নেক্সট ম্যাথে যাই। নেক্সট, অক্ষদ্বয় হতে খণ্ডিত অংশ। ঠিক আছে? অক্ষদ্বয় হতে খণ্ডিত অংশ অর্থাৎ আমাদের যখন একটা সরল রেখা থাকে, আমাদের একটা সরল রেখা যখন আমাদের পুরো প্লেনের XY প্লেনের উপর থাকে, সে যদি এভাবে যায় তাহলে সে x অ্যাক্সিসকে এবং y অ্যাক্সিসকে দুই জায়গাতে কাট করে। ঠিক আছে? এবং দুনিয়ার সকল সরল রেখা আনলেস তারা যদি x বা y অ্যাক্সিসের সাথে সমান্তরাল না হয় তাহলে তারা উভয় অক্ষ থেকে কিছু না কিছু অংশ কাটবে। ঠিক আছে? সো ওই জিনিসটা নিয়ে আমাদের কিছু অঙ্ক আসে এখানে, খুবই সোজা সোজা অঙ্ক আসে। যেমন এটা দেখো, 2x - 5y + 10 এই সরল রেখা দ্বারা এবং অক্ষ দ্বারা বেষ্টিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখন আমরা জানি না যে সরল রেখাটা দেখতে কেমন, বাট আমরা এটা জানি যে সে কোনো না কোনো জায়গাতে হচ্ছে গিয়ে x এবং y অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করবে, লাইক দিস, আঁকলাম র্যান্ডমলি। এখন আমরা দেখি যে এটা এইখানে যখন ইন্টারসেক্ট করছে তখন তার x এর মান 0 হয়ে গেছে, y অ্যাক্সিসে x এর ভ্যালু 0। যদি y অ্যাক্সিসে x এর ভ্যালু 0 হয়ে থাকে তাহলে আমরা এখানে কি পাবো, -5y + 10 = 0, তাহলে আমরা পাবো y = 2। ঠিক আছে? তাহলে এই পজিশনটা হচ্ছে ভাইয়া বেসিক্যালি 0,2। আবার এইখানে যখন আসছে তখন সে অবশ্যই তার y এর মান 0 হয়ে গেছে, তাহলে y এর মান 0 হয়ে গেলে আমরা পাবো 2x + 10 = 0, তাহলে x এর মান হচ্ছে -5। x এর মান কত, -5, তাহলে এটা হচ্ছে -5,0। পাইলাম? এবার আমাদেরকে বলছে ক্ষেত্রফল বের করতে। আমরা চাইলে বোকাদের মতো এখানে 0 0 ধরে তারপরে হচ্ছে নির্ণায়ক বের করে করতে পারি, বাট আমরা সেটা করব না। কারণ আমরা কি করব, বলছি যেখানেই সুযোগ পাবো হাফ ভূমি উচ্চতা ইউজ করার সেখানেই এটা ইউজ করব। হাফ ইন্টু ভূমি কত ভাইয়া, 5, উচ্চতা কত ভাইয়া, 2, 5 × 10/2 কত, 5, তাহলে অ্যান্সার কত হবে ভাইয়া, 5।
অ্যান্সার কত হবে 5 এই 5 ইজ দ্য অ্যান্সার ক্লিয়ার বোঝা গেল সহজ পারবো ইনশাআল্লাহ নেক্সট দুটি রেখা পরস্পর লম্ব বা সমান্তরাল হওয়ার শর্ত ঠিক আছে তাহলে আমরা একটু দেখি যে দুইটা রেখা যখন হচ্ছে গিয়ে লম্ব হবে সরি আগে সমান্তরালটা দেখাই দুইটা রেখা যদি সমান্তরাল হয় তাহলে তাদের মধ্যে প্রথমেই মনে রাখবা তাদের ঢাল দুটো সমান হবে ঢাল দুটো কি হবে সমান হবে দুই নম্বরে মনে রাখবা যে তাদের চেহারাগুলো দেখতে এরকম হবে ax প্লাস by প্লাস k1 এটা যদি একটা হয় তাহলে ax প্লাস by প্লাস k2 ইজ ইকুয়াল টু 0 এটা আরেকটা হবে অর্থাৎ সরল রেখা দুইটার প্রথম অংশ দুটা সেম হবে লাস্টে গিয়ে ডিফারেন্স হবে ঢাল দুইটা সমান হবে বোঝা গেল বোঝা গেছে আচ্ছা দুইটা যদি সরল রেখা এরকম লম্ব হয় একে অপরের উপরে লম্ব হইলে প্রথম শর্ত হচ্ছে m1 has to be equal to -1/m2 নেগেটিভও হবে ইনভার্সও হবে এটাকে আবার একটু সুন্দর করে বলা যায় যে দুইটা ঢালের গুণফল হবে -1 ঠিক আছে এভাবে বলা যায় আর একটা শর্ত কি জিনিসটা এরকম হবে একটা সরলরেখা যদি হয় ax + by + k1 = 0 আর একটা সরলরেখা হবে bx - ay + k2 = 0 কি করলাম এখানে ভাইয়া ax এবং y এর সহগ দুটোকে ইন্টারচেঞ্জ করে দিব এবং যে কোনো একজনকে নেগেটিভ বানাই দিব মনে থাকবে আবার বলি x এবং y এর সহগ দুটোকে ইন্টারচেঞ্জ করলাম এবং যে কোনো একজনকে নেগেটিভ বানাই দিলাম ঠিক আছে ডান আরেকটা জিনিস তোমাদেরকে একটু শিখাই ঢাল নিয়ে যেটা আলাদা টাইপ দেওয়া হয় নাই ঢাল বের করার নরমাল ফর্মুলা কি এটা y2 - y1 / x2 - x1 এটা হচ্ছে আমাদের ঢাল আর ঢাল বের করার আরেকটা ফর্মুলা কি tan θ ab = tan θ বাট এই যে এখান থেকে শর্টকাটে ঢাল কিভাবে বের করে ax + by + c = যদি 0 হয় এখান থেকে আমরা ঢাল বের করব হচ্ছে সিম্পলি -y এর সহগ ডিভাইডেড বাই x এর সহগ তাহলে y এর সহগ কোনটা -b ডিভাইডেড বাই a এটা হবে হচ্ছে গিয়ে এইটার এই সরল রেখাটার ঢাল তাহলে যে কোনো সরল রেখা দেওয়া থাকলে তার ঢাল আমরা বের করতে পারবো এগুলো আমাদের কাজে লাগবে ওকে তাহলে আসো দেখি k এর মান কত হলে এই দুটি সরল রেখা পরস্পর লম্ব হবে ঠিক আছে তাহলে আমাদের কি করতে হবে বলো প্রথমে এটা ঢাল বের করতে হবে -x এর সহগ বাই 1 মানে -2 তারপরে এটার ঢাল বের করতে হবে আচ্ছা এখানে উল্টা লিখছি আমি তাই না উল্টা বলছি এখানে এই দুঃখিত সরি এখানে -x এর সহগ আগে হবে তাই না দুঃখিত -x এর সহগ বাই y এর সহগ ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমরা কি লিখতে পারবো যে -a/b ওকে তাহলে -2/1 এখানে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ -3/k এবার যেহেতু তারা পরস্পর লম্ব হতে হবে তাহলে কি হতে হবে m1 কে হতে হবে -1/m2 এর সমান তার মানে -2 কে হতে হবে হচ্ছে গিয়ে -1/m2 m2 এর মান কত -3/k এর সমান ঠিক আছে দুই পাশ থেকে একটা একটা করে মাইনাস কেটে দিলে এখানে -2 রাখি এখানে লিখতে পারবো আমরা k/3 তাহলে k এর মান কত আসতেছে ভাইয়া -6 k এর মান কত আসতেছে -6 তার অ্যানসার কত -6 এটাই অ্যানসার ঠিক আছে বুঝলাম সহজ একদম ইজি ডান পারবো ইনশাআল্লাহ সামনে যাই টাইপ 12 সমান্তরাল লম্ব রেখা গঠনের উপায় অলরেডি বলে ফেলছি কিভাবে ax + by + k1 থাকলে as + by + k2 আর ax + by + c থাকলে যদি লম্ব বের করতে হয় তাহলে bx - ay a আর b এর সহগ ইন্টারচেঞ্জ করব যে কোনো একজনকে নেগেটিভ বানাবো মেইন বেসিক অলরেডি বলে ফেলছি এবার আসো ম্যাথ করি একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 4,5 বিন্দুতে যায় এবং এটার সমান্তরাল তাহলে এইটার সমান্তরাল এমন একটা সরলরেখার ফর্মুলা কি 4x - 5y + k = 0 আরেকটা কথা কি বলা আছে এটা 4,5 দিয়ে যায় তাহলে বসাও এর মধ্যে 4,5 4 * 4 - 5 * 5 + k = 0 তাহলে 16 - 25 + k = 0 তাহলে k = 9 তাহলে k এর ভ্যালু 9 হলে অ্যানসার কত হবে 4x - 5y + 9 = 0 তাহলে ডি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর পারলাম ইজি পারবো ইনশাআল্লাহ পরীক্ষায় আসবে কিন্তু এগুলা নেক্সট এই রেখার উপর লম্ব এবং 1 1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ তাহলে এই রেখার উপর লম্ব কিভাবে বের করব x এবং y এর সহগ ইন্টারচেঞ্জ করব এখানে দুটেই 1 তাহলে ইন্টারচেঞ্জ করার কিছু নাই যে কোনো একজনকে নেগেটিভ বানাবো x কে নেগেটিভ বানাই দিলাম তাহলে -x - y
এই এখানে প্রথমটার সহগ হচ্ছে 1 আর পরেরটার সহগ হচ্ছে -1, তাহলে আগে হবে এরকম -x + y, তারপরে যদি আমরা একটাকে নেগেটিভ বানাই তাহলে হবে -x, হ্যাঁ ঠিক আছে, -y + k = 0, এবং এটা কোন জায়গা দিয়ে যায় ভাইয়া? 1, 1 দিয়ে যায়, বসায় 1, 1 -1 -1 + k = 0, তাহলে k = +2, k = +2, তাহলে অ্যান্সার কত? -x - y + 2 = 0, -x - y + 2 = 0, এটা একটু সুন্দর করে লেখা যাবে এভাবে, x + y = 2, x + y = 2, এই যে এটা সি নাম্বারটা, x + y - 2 = 0। বোঝা গেল ভাইয়া? পারবো ইনশাআল্লাহ, পারতেছি, কনফিডেন্স বাড়তেছে একটু একটু করে ইনশাআল্লাহ। নেক্সট, দুটি রেখা একই সরল রেখা নির্দেশ করলে, দুইটা আলাদা আলাদা সরল রেখা কিন্তু একই সরল রেখা, এটা কখন হইতে পারে? এইটা হওয়ার শর্ত হচ্ছে যদি একটা সরল রেখা এরকম হয় a1x b1y + c1 = 0, এবং আরেকটা সরল রেখা যদি এরকম হয় a2x b2y + c2 = 0, তাহলে আমরা বলতে পারবো যে দুইটা সরল রেখা একই সরল রেখা হবে যদি a1 = a2 হয়, b1 সরি যদি a1/a2 b1/b2 = c1/c2 হয়, অর্থাৎ তিনটাই সেম হইতে হবে, কিন্তু তিনটাই সেম হইতে হবে। প্রথম দুটো ইকুয়াল হলে শুধু সমান্তরাল হবে, আর তিনটাই সেম হলে তারা একই সরল রেখা হবে। বোঝা গেল? আসো ম্যাথ করি। 2x + 3y 7 আর 3ax - 5by + 15, দুইটা সরল রেখা একই সরল রেখা নির্দেশ করলে a আর b এর মান বের করতে বলছে, তাহলে করো। 2/3a 3 - 5b 7 - 15, ওকে? তাহলে আসো প্রথমে এটা নিয়ে কাজ করি। 2/3a = 7 - 15, এখান থেকে আমাদেরকে a এর মান বের করতে হবে। কত আসবে বলো তো? নিচে আসবে হচ্ছে -30, উপরে আসবে হচ্ছে 21, 21/-30, মানে মাইনাস যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে উপরে আসবে 7, নিচে আসবে 10, -7/10, উল্টা লিখছি, উল্টা করছি। আচ্ছা, এত শর্টকাট না করি, একটু লিখি। এখানে আসতেছে 21a, এখানে আসতেছে -30, তাহলে a এর ভ্যালু হবে -30/21, হ্যাঁ উল্টা লিখছিলাম, তাহলে -10/7, একটা পাইলাম। b এর ভ্যালু কি? একই নিয়ম। আচ্ছা, -10/7 দিয়ে এখানে দুইটা ম্যাথ দেয়া আছে, দুইটা অপশন দেয়া আছে, সবসময় আমরা চেক করব। ধরো এখানে -10/7 দিয়ে যদি একটা অপশন দেওয়া থাকতো, আমরা ওইটি দাগাই দিতাম, b আর বেরই করতাম না। তো টেকনিকগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে 3/-5b = 7/-15, এখান থেকে আমরা একই নিয়মে করতে পারবো। -35b = -45, মাইনাস কাটা, b হয়ে যাবে 45/35, 5 দিয়ে কাটলে হবে 9/7, তাহলে -10/7, আরেকটা হচ্ছে 9/7, ঠিক আছে? এইটা হচ্ছে কি অ্যান্সার। এখানেও আমাদের অ্যান্সার ভুল লেখা হয়েছে, দিস ইজ ভেরি বিরক্তিকর। অ্যান্সার এইটা, নট ডি, সি, ঠিক আছে? -10/7, 9/7, ঠিকঠাক করছি না? 3 × 45, 5 × 7 = 35, 45কে 5 দিয়ে ভাগ করছি, 35কেও 5 দিয়ে ভাগ করছি, হ্যাঁ ঠিক আছে। ওকে, নেক্সট, দুটি সরল রেখার অন্তর্ভুক্ত কোণ অথবা রেখা দ্বারা, ত্রিভুজে যাব না আমরা, অন্তর্ভুক্ত কোণ বের করার জন্য যে ফর্মুলা, ঠিক আছে, সেটা কি? যে দুইটা সরল রেখা তিনটা জিনিস হইতে পারে, হয় দুইটা সরল রেখা সমান্তরাল হবে, অথবা দুইটা সরল রেখা একে অপরের লম্ব হবে, অথবা দুইটা সরল রেখার মধ্যে একটা অ্যাঙ্গেল থাকবে। তো অ্যাঙ্গেল যদি থাকে তাহলে আমাদেরকে বের করতে হবে এই ফর্মুলা দিয়ে, থিটা = ± tan ইনভার্স m1 - m2 / 1 + m1 m2, ঠিক আছে? এইটা কি আমাদের কিসের ফর্মুলা? কোণ বের করার ফর্মুলা, ঠিক আছে, আমাদের অ্যাঙ্গেল বের করার ফর্মুলা। তাহলে আসো যে বলতে পারি এরকম 2x + 3y - 1 = 0 আর x - 2y + 3, এই দুটো রেখাদ্বয়ের সূক্ষ্ম কোণ কত? এখানে তো অপশন ভুল আসছে, রেখাদ্বয়ের সূক্ষ্ম কোণ কত? সূক্ষ্ম কোণে তো অ্যাঙ্গেল আসবে অ্যান্সার, এনিওয়েজ প্রবাবলি মিস্টেকেন, বাট এখানে আমরা দেখি এইটার ঢাল কত ভাইয়া? যে ঢালের যে টেকনিকটা, এটা কিন্তু কাজে লাগবে, হ্যাঁ দেখো ঢালের টেকনিকটা, এটার ঢাল কত? -x এর সহগ বাই y এর সহগ, এটার ঢাল কত? -x এর সহগ বাই y এর সহগ, তাহলে কত আসবে? হাফ, তাহলে -2/3 আর হাফ। তাহলে এবার হচ্ছে গিয়ে দেখো আমাদের কি বের করতে হবে? প্লাস মাইনাস m1 - m2 / 1 + m1 m2,
তাহলে প্লাস মাইনাস ভেতরে যা যা আছে দেখি আমরা, -2/3 মাইনাস হাফ ডিভাইডেড বাই 1 প্লাস -2/3 ইন্টু হাফ। তো এই ক্যালকুলেশনটা হাতে হাতে তোমাদের করতে পারা উচিত। প্লাস মাইনাস এখানে আসবে কি 6, উপরে আসবে -2 ইন্টু -2 মানে -4, -3, এখানে আসবে 1 -6 উপরে 2, তারপরে এখানে আসবে -7/6, আর এখানে আসতেছে হচ্ছে 1 - 1/3, তাহলে 3 - 2 হচ্ছে 1/3 এরকম। তো ফাইনালি হচ্ছে তোমাদের অ্যান্সার আসতেছে +-7/4, ঠিক আছে। 6 - 2 4, হ্যাঁ এটা 6ই রাখো আর এটা হচ্ছে 4, হ্যাঁ মাইনাস প্লাস মানে -7/4 আসতেছে, বাইরে যেহেতু প্লাস মাইনাস ছিলই, তাহলে +-7/4। এটা কি বেসিক্যালি tan থিটার ভ্যালুটা, সূক্ষ্মকোণের ভ্যালু কিন্তু না। তো জিজ্ঞেস করতে পারে tan থিটার ভ্যালু কত, তাহলে এইটা। আর যদি সূক্ষ্মকোণ বলে তাহলে tan থিটা +7/4 ধরে যে থিটার ভ্যালুটা আসবে সেটা হবে। বোঝা গেল? ডান। তাহলে এইভাবে আমাদেরকে অ্যাঙ্গেল বের করতে দিতে পারে। এরপরে দেখো টাইপ 15, দুটি রেখার ছেদ বিন্দুগামী সরল রেখা সংক্রান্ত সমীকরণ। এটা খুবই ইজি কনসেপ্ট। যদি দুইটা রেখা কোনো একটা বিন্দুতে ছেদ করে তাহলে তার একটা ছেদ বিন্দু আছে, সেটা আমরা বের করব কিভাবে? সমীকরণ দুইটা সমাধান করে। বের করার পরে সেই রেখা দিয়ে যদি আরেকটা সরল রেখা যায়, সেটার সমীকরণ আমাদের বের করা পসিবল, অন্য কোনো ইনফরমেশন দেয়া থাকতে হবে। তাহলে দেখো, যেমন এখানে বলা হয়েছে যে কোনো একটা সরল রেখা আছে যেটা হচ্ছে y অক্ষের সমান্তরাল, ঠিক আছে, এই যে y অক্ষের সমান্তরাল এরকম, এবং 2x - 7y + 11 = 0 এবং x + 3y = 8 এই রেখাদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে আমাদেরকে আগে এই দুইটা সরল রেখার ছেদ বিন্দুটা আসলে বের করতে হবে, ঠিক আছে। তারপরে আমরা এটা, আর y এর সমান্তরাল হলে তার মান হচ্ছে সবসময় মনে রাখবা x = b, এই টাইপের একটা সরল রেখা অবশ্যই সেটা। তাহলে আমাদেরকে জাস্ট হচ্ছে ছেদ বিন্দুটা বের করতে হবে। তাহলে আসো আমরা ছেদ বিন্দুটা বের করার চেষ্টা করি। যে কোনো নিয়মেই তুমি করতে পারো, বাট আমার সবচেয়ে পছন্দের নিয়ম হচ্ছে 2x - 7y = -11 আর 2x + 6y = 16, দেন মাইনাস করে দাও। তাহলে মাইনাস করে দিলে এখানে আসবে হচ্ছে -7 - 6 -13y = -11 - 16, তাহলে -27। তাহলে y এর ভ্যালু আসবে হলো 27/13। কিন্তু x এর ভ্যালু কত? এই y এর ভ্যালু আবার এখানে বসিয়ে x এর ভ্যালু বের করতে হবে। এইটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, ঠিক আছে। এইটুকু কাজ তোমরা আশা করি পারবা, এবং ফাইনালি আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 13x - 23 = 0। অর্থাৎ আমাদের এই এখান থেকে x এর ভ্যালু আসবে হচ্ছে তোমার 23/13, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু 23/13 আসছে, তাহলে x = b, b এর ভ্যালু 23/13, তাহলে আমরা লিখতে পারবো x = 23/13, তাহলে 13x = 23, 13x - 23 = 0। বুঝা গেল? ডান। পারবো, পারা উচিত, ঠিক আছে। সমীকরণ সমাধান মেডিকেল প্রস্তুতি নেওয়ার যে প্রস্তুতি নাও, এই লেভেলে এসে ভাইয়া পারা উচিত। দেখো এখানেও সেম, দুইটা সরল রেখা দেয়া আছে, দুইটা সরল রেখার ছেদ বিন্দু দিয়ে যায় কি অন্য আরেকটা বিন্দু, অন্য আরেকটা সরল রেখা। সেই সরল রেখাটা আবার এখানে একটা দেয়া আছে, দেখো মূল বিন্দু দিয়েও যায়, ঠিক আছে। আচ্ছা আমি করেই দেই, না করলে তোমরা আবার পরে মাইন্ড করবা। তাহলে একটা সরল রেখা আছে হচ্ছে 5x - 2y + 4 = 0, আর একটা সরল রেখা এখানে আছে হচ্ছে 4x - 3y + 5 = 0, ঠিক আছে। এখন আমাদের এটা সলভ করতে হবে। অনেক নিয়মে সলভ করতে পারো, বাট আমার মনে হয় যে এই নিয়মে সলভ করা সবচেয়ে ইজি। 20x মানে 4 দিয়ে গুণ করতেছি, 8y + 16 = 0, এটা 5 দিয়ে গুণ করতেছি, 20x - 15y 5 দিয়ে গুণ করতেছি, +25 = 0। তারপরে 20x 20x কাটাকাটি, -8 + 15 হয়ে যাবে হচ্ছে তোমার -8 + 15, তাহলে +7y, 16 - 25 হয়ে যাবে হচ্ছে -9, এপাশে গেলে হবে 9, y এর ভ্যালু আসলো 9/7, ঠিক আছে। y এর ভ্যালু আসছে কত? 9/7। এরপরে হচ্ছে আমাদের x এর ভ্যালু বের করতে হবে, হ্যাঁ। তাহলে y এর ভ্যালু 9/7 হলে x এর ভ্যালু কত? এখানে বসাও, 5x - 2 × 9/7 + 4 = 0। এখান থেকে তোমার 5x এর ভ্যালু আসবে, সেখান থেকে x এর ভ্যালু আসবে। তাহলে x এবং y দুইটাই যদি পেয়ে যাও, তাহলে একটা পয়েন্ট পেয়ে গেছো, আরেকটা পয়েন্ট হলো 0 0। তাহলে 0 0 এবং আরেকটা পয়েন্ট, এই দুইটা বিন্দু দিয়ে যায় এমন সরল রেখার সমীকরণ তোমাদের বের করতে পারা উচিত। আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে দেখো y এর ভ্যালু পাইছো না, আবার x এর ভ্যালু পাইছো না,
এই এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো এখানে ইনপুট দিয়ে দিয়ে দেখবা যে কোনটা সিদ্ধ হয় সমীকরণটা, অর্থাৎ কোন সমীকরণে বসাইলে বাম পাশের ভ্যালু ডান পাশে সমান হয়, মানে জিরোর সমান হয়, সেটা দিয়েও তোমরা চেক দিয়ে অ্যান্সার লিখে দিতে পারো যে এটা হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? টেকনিক শেখাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ম্যাথ আমি করে দিলে লাভ নাই, ম্যাথ তোমাদেরকেই করতে হবে। আচ্ছা, টাইপ 16 সেটা হচ্ছে সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ। সমদ্বিখণ্ডক রেখা বলতে আমরা কি বুঝি? যদি আমাদের একটা সরল রেখা থাকে এরকম, কিংবা জাস্ট দুইটা পয়েন্ট থাকে, ধরো এখানে একটা পয়েন্ট x1, y1, আর এখানে আরেকটা পয়েন্ট x2, y2, তাহলে সমদ্বিখণ্ডকের দুইটা শর্ত আছে। এক, এটা দুইটা পয়েন্টের ঠিক মাঝখান দিয়ে যাবে, তার মানে এই পয়েন্টটা হবে x1 প্লাস x2/2 এবং y1 প্লাস y2/2। এক। দুই, এই সরলরেখাটা এই x1 y1 x2 y2 যে সরলরেখাটা আছে তার উপর লম্ব হবে। তার উপর কি হবে? লম্ব হবে। যখন লম্ব হয় তখন আমরা তাকে বলি লম্ব সমদ্বিখণ্ডক বা লম্ব দ্বিখণ্ডক, আর যখন সিম্পলি এরকম জাস্ট মাঝখানে থাকে তাকে আমরা বলি সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক, লম্ব দ্বিখণ্ডক, ঠিক আছে? বোঝা গেল? তোমাদেরকে সাধারণত লম্ব দ্বিখণ্ডকই বলবে। দেখো, A21 B52 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে সমকোণে সমদ্বিখণ্ডিত, মানে কি? ওই লম্ব দ্বিখণ্ডকই, ঠিক আছে? তাহলে আসো কিভাবে করব আমরা এই ম্যাথগুলা। এখানে আছে হচ্ছে A2,1, এখানে আছে হচ্ছে B5,2, তাহলে মাঝখানের পয়েন্টটা কত হবে? 2 + 5 7/2, 1 + 2 3/2, এই 7/2, 3/2। এবার হচ্ছে গিয়ে আমরা এখানে কি করব? এইটার উপরে লম্ব আঁকতে হবে, সেটার সমীকরণটা আমরা বের করব। তার আগে আমরা দেখি এ আর বি দিয়ে যায় এমন সরল রেখার সমীকরণ কত বলো? y - y1 সমান সমান এখানে হবে m x - x1, y2 - y1 কত? 2 - 1 1, 5 - 2 3। এটা হচ্ছে আমাদের এই সরল রেখাটার সমীকরণ, ঠিক আছে? এবার আমরা কি করব? এর উপরে লম্ব এমন একটা সরল রেখার সমীকরণ বের করব। আচ্ছা, এত কষ্ট করার দরকার ছিল? ছিল। তাহলে 3y - 3 = x - 2, গোছায় লিখলে হবে হচ্ছে x না 3, এখানে লিখি x - 3y - 2 + 3, তাহলে হচ্ছে +1 = 0। এইটা হচ্ছে আমাদের এই প্রথম সরল রেখাটার সমীকরণ, ঠিক আছে? এবার এর উপরে লম্ব সরল রেখার সমীকরণ কি হবে বলো? প্রথমে কি ইন্টারচেঞ্জ, -3x দিলাম আর একে দিলাম 1, এবারে কি যে কোনো একজনের সাথে একটা নেগেটিভ, তাহলে -y লিখতে হবে, নেগেটিভ দিলাম, -y -3x - y প্লাস k = 0। এবার এইখানে x এবং y এর ভ্যালু কোনটা বসবে? 7/2 3/2 বসাও, k এর ভ্যালু বের করো, সমীকরণটা বের করো, ঠিক আছে? ও এখানে সুবিধা করে দিছে, 3x আর 7y দিয়ে একটাই আছে, সরি 3x আর y দিয়ে একটাই আছে, সেটা হচ্ছে ডি নাম্বার, বের করার দরকার নাই। এই পর্যন্ত করেই তুমি অ্যান্সার লিখে দিতে পারবা যে ডি হবে অ্যান্সার। কেন? মানে 3x আর y আছে, অন্য কোনোটার মধ্যে দেখো 3x আর y নাই। বোঝা গেল? সো মাঝে মধ্যে একটু শর্টকাট দিয়ে করা যায়, ঠিক আছে? আর একটা শর্টকাট ইউজ করা যেত, 7/2 আর 3/2 যখন পাইছো, এই 7/2 আর 3/2 এখানে বসাবা, এখানে বসাবা, এখানে বসাবা, এখানে বসাবা, ঠিক দিবা, ঠিক আছে? আর অপশন টেস্টের সময় সবসময় এই সিরিয়ালটা মনে রাখবা, সিরিয়ালটা হচ্ছে ডি এ সি বি, এই সিরিয়ালে অপশন টেস্ট করবো অলওয়েজ। কারণ স্যাররা জানে যে অঙ্কটা অপশন টেস্ট দিয়ে করা যায়, স্যাররা ইউজুয়ালি ডিতে রাখে, বাট স্যাররা এটাও জানে যে ইউজুয়ালি পোলাপান ডি থেকে শুরু করে, তাই স্যাররা মাঝে মধ্যে একদম শুরুতে রাখে, পিছন দিক থেকে আসলে মিলে যায়। ডিআরএ যখন চেক করে ফেলছো তখন মোস্ট অফ দ্য এমসিকিউ, দুনিয়ার মোস্ট অফ দ্য এমসিকিউ এর অ্যান্সার সি হয়, এই জন্য সি চেক করবা। আর তিনটা চেক করে ফেললে বি তো আসলে চেক করাই লাগবে না, দিস ইজ নট নেসেসারি, ডিএসসি এই সিরিয়ালে চেক করবা, ঠিক আছে? ডান, এইটা মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট এইবার আমরা চলে আসছি হচ্ছে আমাদের বৃত্ত অধ্যায়টাতে, ঠিক আছে? আমাদের বৃত্ত অধ্যায়টা কিন্তু খুব বেশি বড় না, বাট অ্যাডমিশনে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, তাই বৃত্ত অধ্যায় থেকে আমরা দেখব যে কি কি প্রশ্ন অ্যাকচুয়ালি আমরা সলভ করতে পারি, ঠিক আছে? এই অধ্যায়টাও কিন্তু ইকুয়ালি খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো আমাদের বৃত্ত চ্যাপ্টারের প্রথম কনসেপ্ট যেটা বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ, সেটা নিয়ে আমরা একটু পড়াশোনা করি। হ্যাঁ, আসো। তাহলে প্রথমেই যেটা মাথায় রাখতে হবে যে আমাদের যদি একটা বৃত্ত থাকে, সেটা হচ্ছে গিয়ে তার অবশ্যই দুইটা জিনিস থাকতে হবে, একটা হচ্ছে তার কেন্দ্র এবং আরেকটা হচ্ছে তার ব্যাসার্ধ, ঠিক আছে? তো এটাকে আমরা হচ্ছে অফকোর্স কেন্দ্র বলি, আর একটা জিনিস কি লাগে আমাদের? ব্যাসার্ধ লাগে, আর ওকে। আচ্ছা, সো নর্মালি যদি আমাদের কেন্দ্র 0 0-তে থাকে, আমাদের বৃত্তের কেন্দ্র যদি হচ্ছে কোথায় থাকে বলো? 0 0-তে থাকে এবং
তার ব্যাসার্ধ যদি হচ্ছে গিয়ে আর হয়ে থাকে, ঠিক আছে, তাহলে সেই বৃত্তটার সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। খুবই সিম্পল। বাট যদি আমাদের বৃত্তটার এই 0 0-তে কেন্দ্র না হয়, সেক্ষেত্রে আমরা যে সমীকরণটা ফলো করব সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেটা আমরা অলরেডি এই ক্লাসে কিন্তু একবার ইউজ করেছি, ঠিক আছে। যেখানে আমাদের কেন্দ্র কিন্তু, এখানে একটা কনফিউশন হয় তোমাদের, কেন্দ্র কিন্তু ভাইয়া জি কমা এফ না, ঠিক আছে, এখানে কিন্তু ভুল করো তোমরা। কেন্দ্র কিন্তু হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, ঠিক আছে। কেন্দ্র কোনটা বলো ভাইয়া? মাইনাস জি কমা মাইনাস এফ, ঠিক আছে। আর আমাদের এখান থেকে যদি আমাদেরকে ব্যাসার্ধ বের করতে বলে, এটা আমরা অলরেডি করছি আজকে, ব্যাসার্ধ যদি বের করতে বলে, ব্যাসার্ধর ফর্মুলা হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এটা হচ্ছে আমাদের কেন্দ্র, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। ডান? ক্লিয়ার? নাইস। সো কেন্দ্র ব্যাসার্ধ দিয়ে বেশ কিছু ধরনের প্রশ্ন আসতে পারে। যেমন ধরো এখানে বলছে যে দুইটা বৃত্ত দিছে, তাদের কেন্দ্র দুইটার দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। তাহলে এইটার কেন্দ্র কত হবে দেখো, এখানে জি এর সাথে আছে হচ্ছে -6, তাহলে মানে 2gx এর ভ্যালু হচ্ছে -6, তাহলে gx এর ভ্যালু হচ্ছে -3, তাহলে জি এর ভ্যালু কত, মানে 2g এর ভ্যালু হচ্ছে -6, তাহলে জি এর ভ্যালু কত বলো? জি এর ভ্যালু হচ্ছে -3, বাট তাহলে মাইনাস জি এর ভ্যালু কত? মাইনাস জি এর ভ্যালু হচ্ছে শুধু 3, ঠিক আছে। জি এর মাইনাস জি এর ভ্যালু কত? 3। আচ্ছা, আর ওয়াই এর যেহেতু নাই তাহলে 0, আর এই ক্ষেত্রে হচ্ছে এক্স নাই যেহেতু তাহলে 0 হবে, আর এটা হবে -8/-2 which is 4, তাহলে 3,0 আর 0,4। আচ্ছা, একটা টেকনিক তোমাদেরকে একটু শিখাই দিই। এই মাইনাস জি মাইনাস এফ এর কাহিনীতে না গিয়ে সিম্পলি এটা মনে রাখবা, কেন্দ্র হবে হলো মাইনাস এক্স এর সহগ বাই 2 আর মাইনাস ওয়াই এর সহগ বাই 2, ঠিক আছে। এক্স এর সহগ বাই 2 আর মাইনাস ওয়াই এর সহগ বাই 2। এবার চেষ্টা করে দেখো, -6/2 অটোমেটিক্যালি কি হয়ে যাবে? 3 হয়ে যাবে। -8/2 অটোমেটিক্যালি 4 হয়ে যাবে। সহজ হয়ে গেল একটু। আচ্ছা, এখন এদের মধ্যকার দূরত্ব বের করতে বলছে। ভেরি সিম্পল, 3,0 আর 0,4 এর দূরত্ব কত হবে? দূরত্ব হবে হচ্ছে গিয়ে রুট ওভার 3 - 0 হোল স্কয়ার মানে 3 স্কয়ার, 4 - 0 হোল স্কয়ার মানে 4 স্কয়ার, which is 5। তাহলে অ্যানসার কত ভাইয়া? 5। ডান। পারলাম? বুঝলাম? সহজ ম্যাথ, ইনশাআল্লাহ পারবো, পরীক্ষা আসলো। নেক্সট, এই বৃত্তটির জ্যা -2, -3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, জ্যাটির সমীকরণ নিচের কোনটি? এখানে আমাদের এই কেন্দ্র আর ব্যাসার্ধই কাজে লাগবে, দেখাচ্ছি। তাহলে এই হলো আমাদের একটা বৃত্ত আছে, বৃত্তটার কেন্দ্র কোথায় হবে বলতো ভাইয়া? আমরা বলছিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার, এই জাতীয় বৃত্তের কেন্দ্র কোথায় থাকে? 0 0-তে থাকে, রাইট? তাহলে কেন্দ্রটা হচ্ছে ভাই অ্যাকচুয়ালি আমাদের 0 0-তে। আর এইখানে ধরো আমাদের একটা জ্যা আছে, এই জ্যাটা কোথায় সমদ্বিখণ্ডিত হয়েছে? -2, -3 পয়েন্টে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে গিয়ে বেসিক্যালি -2, -3 পয়েন্ট। ওকে, আচ্ছা, তো এরপরে বলা হয়েছে জ্যাটির সমীকরণ নিচের কোনটা, এইটার সমীকরণ কোনটা, এটা বলা হয়েছে। তাহলে এখানে আলটিমেটলি আমাদের কাজ হচ্ছে প্রথমে এইটার সমীকরণ বের করা, দেন এইটার সমীকরণ বের করা, কারণ কি এইটা এটার উপরে লম্ব, রাইট? এখন এখানে এছাড়াও তোমরা আরেকটা কাজ করতে পারো, -2, -3 বসায় বসায় চেক দিতে পারো যে কোনটাই মিলে, ঠিক আছে। কারণ কি সরলরেখাটা কোন পয়েন্ট দিয়ে যাবে? -2, -3 দিয়ে যাবে। প্রথমটাই বসাই, 2 × -2 কত? -4 -3 কত আসলো? -7 + 7 = 0, মিলে যাচ্ছে। এইখানে হচ্ছে সমস্যাটা। আবার এটাতে বসাও, দেখবা এটাও মিলে যাবে, এটাও মিলে যাবে। এইখানে মাঝে মধ্যে স্টুডেন্টরা কি করে, খুব বেশি শর্টকাট অ্যাপ্লাই করতে যায়। যেমন এইখানে মনে করো যে আমি কি বললাম, -2, -3 দিয়ে যায়, দিল বসায়া, মিলে গেল, দাগাই দিল এ, বাট এ কিন্তু অ্যান্সার না, ঠিক আছে। কারণ আমাদের কি এ এখানে মানে সলিউশন অনুযায়ী অ্যান্সার না, কারণ সম্ভবত এখানে বসালে মিলবে। দেখো 2 × -2 কত? -4 প্লাস 3 × -3 কত? -9। তাহলে এই যে এটাও কি 0 আসতেছে, তার মানে এখানেও মিলতেছে। সো এই টেকনিক অ্যাপ্লাই করে আমাদের আর হচ্ছে না, এবার আমাদেরকে ডিফারেন্ট টেকনিকে যেতে হবে। তাহলে এই সরল রেখাটার ইয়ে কি হবে বলতো, সমীকরণটা কি হবে? y = এখানে আমাদের ঢাল হবে হচ্ছে 3/2 x, x - 0 to x। তাহলে এই সরলরেখাটা হচ্ছে আমাদের 2y = 3x, সুন্দর করে লিখলে হবে 3x - 2y = 0। তাহলে এর পারপেন্ডিকুলার বা লম্ব একটা সরলরেখার সমীকরণ কি হবে? প্রথমে x চেঞ্জ করব, 2x 3y, এরপরে
এখানে -2x, আর যে কোনো একজনের আগে মাইনাস দিলাম, প্লাস কে ইজ ইকুয়াল টু 0, তাহলে 2x আর 3y যুক্ত একটা টার্ম হবে অ্যান্সার। এইবার তুমি এটা দাগাইতে পারো নিশ্চিন্তে, কারণ অন্য কোনোটাতে 2x আর 3y নাই, এইটাতে আছে, বাট এটাতে কি 2x আর 3y এর মধ্যে দুইটার সাইন ইন্টারচেঞ্জ করা, এখানে দুইটার সাইন সেম, এখানেও দুইটার সাইন সেম, তাহলে অ্যান্সার কোনটা হবে? ডি হবে। বোঝা গেল? সো একটু বুদ্ধি খাটাইতে হবে মাঝে মধ্যে। ওকে, আচ্ছা নেক্সট। এবার কোন রেখা একটি বৃত্তকে স্পর্শ করার শর্ত, ঠিক আছে? তো কোন একটা রেখা যদি একটা বৃত্তকে স্পর্শ করে সেটাকে আমরা আসলে স্পর্শক বলি, বাট এখানে কিছু কনসেপ্ট আমি একটু দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে মনে করো কোনো রেখা এইভাবে হচ্ছে বৃত্তটাকে স্পর্শ করলো, ঠিক আছে? তাহলে বৃত্তটাকে যদি স্পর্শ করে তাহলে বৃত্তকে স্পর্শ করার শর্ত কি? শর্তটা হচ্ছে প্রথমত এইটা যদি আমাদের তোমার কেন্দ্র হয়, ধরো এইচ কমা কে, আর এটা যদি আচ্ছা হোয়াট এভার দ্য কেন্দ্র ইজ, কেন্দ্রের নাম না লিখি আমি, ঠিক আছে? সিম্পলি এইটা কেন্দ্র থেকে সরল রেখার দূরত্ব হতে হবে ব্যাসার্ধের সমান। কেন্দ্র থেকে সরল রেখার দূরত্ব হতে হবে কার সমান বলো ভাইয়া? ব্যাসার্ধের সমান, যে এইটাই ব্যাসার্ধ হতে হবে, ঠিক আছে? সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। আর যদি বৃত্তটা এরকম হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার, আর সরল রেখাটা এরকম হয় y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, সেই ক্ষেত্রে সি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস আর রুট ওভার এম স্কোয়ার মাইনাস 1, এই শর্তটা মানলেও হবে, ঠিক আছে? অনলি কখন? যখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এগুলো আসছে, মানে কেন্দ্র 0 0-তে এবং সরল রেখাটা এই ফরম্যাটে আছে, তখন তুমি এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবা। আদারওয়াইজ ইন অল কেসেস তোমাকে কেন্দ্র থেকে এই সরল রেখার দূরত্ব মাপতে হবে এবং ব্যাসার্ধ মাপতে হবে, দুটো সমান হলে স্পর্শ করবে, নাইলে করবে না। দ্যাটস ইট, ঠিক আছে? আচ্ছা এছাড়াও আচ্ছা দেখি অঙ্ক যাই, পরে বোঝাচ্ছি এটা। এই যে একটা রেখা এই সরল রেখাকে স্পর্শ করছে, কে এর মান কত? তাহলে এখানে কিন্তু আমার বৃত্তটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর স্কোয়ারে নাই, তো আমি আর শর্টকাট অ্যাপ্লাই করতে পারতেছি না। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে বের করতে হবে, অলওয়েজ মনে রাখবা, বৃত্তটির কেন্দ্র, কারণ কেন্দ্র ছাড়া আমি কেন্দ্র থেকে দূরত্ব কেমনে বের করবো বলো? আমার কেন্দ্র থেকে দূরত্ব লাগবে, তাহলে আগে কেন্দ্র বের করতে হবে। এটার কেন্দ্র কত বলো? কি শিখেছিলাম? এক্স এর কোএফিসিয়েন্ট বাই 2, তাহলে -8/2 হয়ে যাবে 4, -2/2 হয়ে যাবে 1, তাহলে 4,1 হচ্ছে বৃত্তটির কেন্দ্র, পাইলাম। আর সরল রেখাটা কি দেয়া আছে বলো তো ভাইয়া? সরল রেখাটা টাচ করবে, এভাবে টাচ করছে, সরল রেখাটা দেয়া আছে হচ্ছে 3x প্লাস 2y প্লাস k ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এই বিন্দু থেকে এই সরল রেখার দূরত্ব আমরা কিভাবে বের করি? এটা অ্যাকচুয়ালি সরল রেখা চ্যাপ্টারে পড়ার কথা ছিল, বাট আমাদের কমন টাইপগুলোর মধ্যে এটা না, এখান থেকে কোশ্চেন আসে নাই বেশি, দ্যাটস আমরা এই কনসেপ্টটা আজকে ক্লাসে পড়াই নাই। তাহলে বের করার নিয়ম হচ্ছে x আর y এর জায়গায় এগুলোকে বসাই দিবা, 3 × 4 প্লাস 2 × 1 প্লাস k ডিভাইডেড বাই রুট ওভার x এর কোএফিসিয়েন্ট স্কয়ার প্লাস y এর কোএফিসিয়েন্ট স্কয়ার, 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার। এইটা সমান সমান কত হইতে হবে? ব্যাসার্ধ হইতে হবে। ব্যাসার্ধ কত ভাইয়া? আমরা এখান থেকে দেখি, রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তাহলে জি কত ভাইয়া? 4 স্কয়ার কত? 16 প্লাস এফ স্কয়ার কত? 1 মাইনাস সি। তাহলে 16 আর 1 17, 17 মাইনাস 4 হচ্ছে রুট ওভার 11, ঠিক আছে? এরকম অদ্ভুত মান দিছে। আচ্ছা রুট ওভার 11 হইলো। তারপর আমরা কি বলতে পারি তাহলে? 3 4 12 প্লাস 2 প্লাস কে ইজ ইকুয়াল টু, এইটা কত বলো? 9 আর 4 এখানেও কি আছে? 9 আর 4 আছে 13, তাহলে এইটা সমান সমান হবে হচ্ছে রুট ওভার, ইটস নট 11, ইটস 13, রাইট? সরি, এটা রুট ওভার 13, ক্যালকুলেশন মিস্টেক। পরীক্ষায় তোমরা এরকম ভুল করবা, আমি আসলে ভুল করিনি, আমি দেখাচ্ছিলাম তোমরা কিভাবে পরীক্ষার হলে ভুল করবা। রিয়াজ আসলে এমন কিছু না, ভুল করছি, দুঃখিত। তাহলে রুট ওভার 13 ইন্টু রুট ওভার 13 কত হবে? শুধু 13, ঠিক আছে? আমি ভাবতেছিলাম রুট তো দেওয়ার কথা না, যেহেতু ক্যালকুলেটর নাই কেমন অঙ্ক করবো আমি রুটের অঙ্ক। তাহলে 13 আসবে এখানে, তাহলে এদিকে আসলে হচ্ছে 12 প্লাস 2 14, 14 প্লাস কে যদি হচ্ছে ভাইয়া 13 হয়, তাহলে কে এর মান কত? 13 মাইনাস 14, 13 মাইনাস 14 উইচ ইজ -1, তাহলে কোনটা অ্যান্সার? -1 অ্যান্সার। বাট এখানে একটা মডুলাস আছে, ঠিক আছে? সো প্লাস মাইনাস দিয়ে কনসিডার করা উচিত। তাহলে এখানে যদি বাই চান্স -14 মাইনাস কে হইতো, তাহলে হয়তো অ্যান্সার কত? 14 প্লাস কে ইজ ইকুয়াল টু -13
k is equal to -27, তাহলে আইদার -27 হবে নাহলে -1 হবে, এখানেও অ্যান্সার ভুল আছে, ঠিক আছে, এটা হবে না, দিস ইজ অ্যান্সার নাম্বার ডি, সো -1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, এই যে -1 -27, সো যদি একটা বের করো এবং একটা যদি দেখতে পাও অপশনে দাগাই দিবা, ঠিক আছে, যদি একটা বের করো অপশনে দেখতেছো না তখন সেকেন্ডটা বের করবা, ওকে, সো এই টাইপের একটা ম্যাথ কিন্তু এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার সম্ভাবনা অনেক বেশি, বারবার বলছি, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ। এই টাইপের ম্যাথ আমরা আরো একটা দুটো দেখতে পারি এখানে, এই যে যেমন একটা সার্কেল আছে, এটা এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে সি এর মান কত? এক্স অক্ষকে স্পর্শ করার মানে কি ভাইয়া? এক্স অক্ষকে স্পর্শ করার মানে হচ্ছে y ইজ ইকুয়াল টু 0, এই সরল রেখাটাকে স্পর্শ করা, ঠিক আছে, জাস্ট কি ওই সরল রেখাটা করে দিবা, বাট এখানে একটা শর্টকাট আছে, গুড নিউজ ফর ইউ গাইস, যখন কোন একটা বৃত্ত এক্স অ্যাক্সিসকে টাচ করে তখন সেই বৃত্তের জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি হয়, যখন কোনো বৃত্ত ওয়াই অ্যাক্সিসকে টাচ করে তখন সেই বৃত্তের এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি হয়, তাহলে জি স্কোয়ার ইকুয়াল টু সি যদি হয় তাহলে দেখো জি এর মান কত এখান থেকে বলো তো, জি এর মান কত? -8/2, তাহলে -4, তাহলে জি স্কোয়ারের মান কত? 4 স্কোয়ার, তাহলে 16, তাহলে জি স্কোয়ার ইকুয়াল টু সি হইতে হবে, রাইট, জি স্কোয়ার ইকুয়াল টু সি, তাহলে সি এর ভ্যালু কত হবে? 16, এ ইজ দ্য কারেক্ট আনসার, বোঝা গেল? তাহলে এটা একটা শর্টকাট, এটা মনে রাখবা, এক্স অ্যাক্সিসকে কোনো বৃত্ত টাচ করলে তার জি স্কোয়ার ইকুয়াল টু সি, ওয়াই অ্যাক্সিস কোনো বৃত্ত টাচ করলে তার জন্য এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, ঠিক আছে, আর কোনো বৃত্ত যদি কোনো একটা অ্যাক্সিসকে টাচ না করে বাট কর্তন করে, মানে কি, এই যে এরকম কাট করে, তাহলে ওই কাট করা পোরশনটার ভ্যালু অনেক সময় জিজ্ঞেস করে পরীক্ষা, এটাও দেখাই দিই, এক্স অ্যাক্সিস থেকে কর্তিত অংশের ফর্মুলা হলো 2√g² - c, আর ওয়াই অ্যাক্সিস থেকে কর্তিত অংশের ফর্মুলা হলো 2√f² - c, এই সব ফর্মুলা বইয়ে পাবা, ঢাবি ইউনিট অ্যানালাইসিস মেগাবুকটা কিন্তু পড়তে হবে ভাইয়া, বারবার বলতেছি, এই 2-2.5 ঘন্টার ক্লাস করে পুরো 3 চ্যাপ্টার শেষ এটা মনে করো না, নিজেকে একটু স্টাডি করতে হবে ভাইয়া, হ্যাঁ, আমি একটা ভিডিও বানাইছিলাম যেখানে বলছিলাম যে অ্যাটলিস্ট এখন থেকে তোমাদের 12 থেকে 14 ঘন্টা পড়তে হবে ডেইলি, নাহলে আসলে কঠিন হয়ে যাবে ঢাবি, তাই না, একটু কষ্ট করতে হবে ভাইয়া, ওকে, সো এগুলো হচ্ছে কিছু শর্টকাট দেখাই দিলাম, এগুলো কাজে লাগবে তোমাদের। নেক্সট, বৃত্তের সমীকরণ নির্ণয়, এই টাইপ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, যে বিভিন্ন ধরনের বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলে, সো বিভিন্ন কন্ডিশনস দেয়া থাকে ওই অনুযায়ী করতে হয়, এখানে থিওরি পড়ানোর কিছু নাই, এই যেমন ধরো 4-3 কেন্দ্র বিশিষ্ট এবং এই সরল রেখাকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, তাহলে 4-3 কেন্দ্র বিশিষ্ট এবং এটাকে স্পর্শ করে, তাহলে ব্যাসার্ধ কত বলতো, এই বৃত্তের ব্যাসার্ধ কত, এতক্ষণ ধরে পড়াইছি কিন্তু, টাচ করার শর্ত কি, ব্যাসার্ধ সমান সমান হবে কেন্দ্র থেকে সরল রেখার দূরত্ব, কেন্দ্র থেকে সরল রেখার দূরত্ব বের করলে ব্যাসার্ধ চলে আসতেছে, তাহলে ব্যাসার্ধটা কত হবে, 5 × 4 - 12 × 3 + 3 মডুলাসের ভেতরে ডিভাইডেড বাই √5² + 12², সো এটা মডুলাস দেওয়ার আসলে দরকার নেই কারণ ব্যাসার্ধ নেগেটিভ হতে পারে না, 20 - 36 + 3 ডিভাইডেড বাই 13, তাহলে 20 + 3 হচ্ছে 23, 23 - 36 কত হবে, -13/13 which is -1, তাহলে ব্যাসার্ধ হচ্ছে বেসিক্যালি 1, প্লাস মাইনাস আর ইস্যু নাই, ব্যাসার্ধ হচ্ছে 1, তাহলে ব্যাসার্ধ যদি 1 হয় আর হচ্ছে গিয়ে তোমার যদি কেন্দ্র দেয়া থাকে তাহলে কি বের করতে পারবা না, অবশ্যই পারবা, এবং এখানে আরেকটা কাজ তোমরা করতে পারো, সেটা হচ্ছে গিয়ে ভাইয়া অপশন টেস্ট, ঠিক আছে, এখন এখান মানে এই পর্যন্ত আসার পরে তোমার কাজটা কিন্তু একটু কঠিন কারণ অনেক জায়গা লাগবে, x - 4 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 স্কয়ার, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ কেন্দ্র এবং ব্যাসার্ধ দেয়া থাকলে, বাট এটাকে ভাঙে তোমার এখানে কোন একটা ফর্মে আনতে হবে, which is difficult, that's why আমি সাজেশন কি থাকবে তোমরা অপশন টেস্ট করতে পারো, যেমন তোমার কেন্দ্র হবে কি 4,3, দেখো কোনটার কেন্দ্র 4,3 আছে, চেক দাও, এটার কেন্দ্র কত -4, বারবার কালার নিয়ে ইস্যু হচ্ছে, এটার কেন্দ্র কি -4 + 3, তাহলে বাদ, এটার কেন্দ্র কি 4,3, এটা হইতে পারে, এটার কেন্দ্র কি -4 - 3 বাদ, এটা 4,3 হইতে পারে, এখন আমাদের ব্যাসার্ধ কত 1, তাহলে আসো এই দুইটার ব্যাসার্ধ বের করব, বি আর ডি এর, বি এর ব্যাসার্ধ কত √g², তার মানে কি 4 স্কয়ার প্লাস f স্কয়ার মানে কি 3 স্কয়ার মাইনাস c -24, দেখো কত আসে 16 + 9 25, 25 - 24 কত 1, √1 কত 1, তাহলে এটা হবে आंसर, বি ইজ দা কারেক্ট आंसर, ঠিক আছে, এখানে বের করার চেষ্টা করে দেখো মিলবে না, √4² এইটুক তো মিলবেই, 16 + 9 এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 24 হয়ে যাবে, সো ইট ইজ নট ইকুয়াল টু 1,
তার মানে এটা ব্যাসার্ধ হবে না, ব্যাসার্ধ কোন মানে কারেক্ট অ্যান্সার কোনটা? বি। বোঝা গেল? এরকম অপশন টেস্ট করে ফেলতে হবে হুট করে। ওকে, আবার অনেকে আছে যে এখান থেকে সে দেখেই বলতে পারবে যে কোনটা অ্যান্সার হবে, তার জন্য তো ভাই মাশাআল্লাহ। ঠিক আছে, কিভাবে বলবে? এই যে 4 স্কয়ার কত 16, 3 স্কয়ার কত 9, 16 9 কত 25, আর এইটা এই পাশে আসবে তাহলে -1, তাহলে কত হবে? 25 - 1 24, এটা অ্যান্সার হবে +24। বুঝছো? সো ইটস অল অ্যাবাউট ক্যালকুলেশন, এবং তুমি যত বেশি প্র্যাকটিস করবা তুমি নিজেই ক্যালকুলেশনগুলো মাথার মধ্যে করতে পারবা। ঠিক আছে, আমি যেমন বলে বলে করলাম না, এরকম করতে পারবা। নেক্সট, স্পর্শক সংক্রান্ত আরো কিছু ব্যাপার স্যাপার আছে। দেখো, স্পর্শক তো আমরা অলরেডি পড়ছি, তাই না? যে যেটা কি করে, স্পর্শ করে। এবং মনে রাখবা যে কোন একটা বহিস্থ বিন্দু হতে হচ্ছে কয়টা স্পর্শক আঁকা যায়? একটা ইয়ের উপরে, একটা বৃত্তের উপরে হচ্ছে 2টা স্পর্শক আঁকা যায়। ঠিক আছে, ওকে। সো এই আর কি, স্পর্শক নিয়ে খুব বেশি জটিল প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে না। যে নিম্নের কোন বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে? একটু আগে শিখাইছি শর্টকাট, এক্স অ্যাক্সিসকে টাচ করার শর্ত কি ভাইয়া? জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। এবার মিলাও, এখানে জি কত? 1, 1 কি 4 হয়েছে? হয় নাই, বাদ। এখানে জি কত? 2, 2 স্কোয়ার কি 5 হয়েছে? হয় নাই, কাটা। এখানে কত? 1, 1 স্কোয়ার কত? 1, এটা হইতে পারে। এখানে কত? 1, 1 স্কোয়ার কত? 3, হয় নাই, এটাও বাদ। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? সি, জি স্কোয়ার ইকুয়াল টু সি হবে। শর্টকাট শিখলাম একটু আগে, এক্স অ্যাক্সিসকে টাচ করলে সেই শর্টকাট অনুযায়ী অঙ্ক করে ফেললাম। এই যে তোমার সময়গুলা বাঁচবে অঙ্কগুলা করতে গিয়ে, এটা তুমি পরীক্ষার হলে বসে আমাকে ধন্যবাদ তুমি দিতে বাধ্য। এরপরে আরেকটা ম্যাথ, ওই যে সেম ওয়েতে, এগুলো আমরা করছি অলরেডি, তাই না? একটা বৃত্ত একটা সরলরেখাকে স্পর্শ করছে, কোন শর্তে স্পর্শ করবে, কে এর মান কত হবে, এটা আমরা করছি অলরেডি। সো রিপিট আর করলাম না, তোমরা করে নিও। এইখানে হচ্ছে গিয়ে কোন একটা ইয়ে দেয়া আছে, বৃত্তের সমীকরণ দেয়া আছে। এই বৃত্তের উপর 1,2 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল নির্ণয় করতে বলছে। এখানে তোমাদেরকে আমি একটা শর্টকাট বলে দিই, শর্টকাট একটা বেসিক বলে দিই। বেসিকটা হচ্ছে অলওয়েজ মনে রাখবা, স্পর্শক ব্যাসার্ধের উপরে লম্ব হয়। স্পর্শক কার উপর লম্ব হয়? ব্যাসার্ধের উপর লম্ব হয়। তো তুমি যদি ব্যাসার্ধের সমীকরণ বের করতে পারো, স্পর্শকের সমীকরণ বের করে ফেলতে পারবা। আর এখানে সমীকরণ বের করতে বলছে, জাস্ট ঢালটা বের করতে বলছে। তো তোমার এখানে কেন্দ্র কত বাবা বলো তো? কেন্দ্র কত? এই সাবধান, এই ধরনের অঙ্ক একটা ভুল করে পোলাপান, ঠাস করে বলে দেয় ভাইয়া ইজি, কেন্দ্র হলো -x এর সহগ বাই 2, তাহলে কি -3, -x এর সহগ বাই 2 তাহলে কত? 5 হয়েছে? হয় নাই। কেন হয় নাই চিন্তা করো, 2x স্কয়ার আছে ভাইয়া। মেইন ফর্মুলাটা কি ছিল? x স্কয়ার, এখানে কি আছে? 2x স্কয়ার। সো যাই করো না কেন, যা করতেছিলে তাই করো, -x এর সহগ বাই 2 তাহলে কত? -6/2 মানে -3। ওর নিচে বাবা আরেকটা মাইনাস দিতে হবে এখন, কারণ ওটা অলরেডি 2 দিয়ে ভাগ করা ছিল। এবং এখানে কি বেসিক্যালি প্রথমে আছে -5, এখন তারপরে সেটা কি করতে হবে? -5/2, তাহলে হবে +5/2। এইটা হলো গিয়ে তোমার কেন্দ্র। ঠিক আছে, তাহলে এখন দেখো তোমার হাতে কেন্দ্র আছে -3/2, -5/2। তোমার হাতে এই বিন্দুটা আছে 1,2। তুমি তাহলে এটা ঢাল বের করতে পারবা না? এম অফ রেডিয়াস মানে ব্যাসার্ধ কত হবে? y2 - y1 x2 - x1। এইটার ঢাল কত আসে দেখো তো? নিচে আসবে 2, 2 কাটা যাবে, -5 -4, উপরে আসতেছে আমার -9, নিচে আসতেছে -3 -2, নিচে আসতেছে -1, তাহলে অ্যান্সার হলো 9। তাহলে এইটার ঢাল 9, তাহলে এইটার ঢাল কত হবে? এটার ঢাল কত হবে? এটার ঢাল হবে হচ্ছে -1/9। বাট অ্যান্সারের সাথে তো মিলে না কোনোটাই। আমি কি কোথাও ভুল করেছি? বৃত্তের উপর 1,2 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল কত? এটার ঢাল বের করতে বলছে, তাই না? এটার ঢাল অবশ্যই আমার ব্যাসার্ধের ঢালের -1 বাই এটা হবে। সো আমার 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 অ্যান্সার আসতেছে হচ্ছে স্পর্শকের -1/9। ঠিক আছে, বাট এইখানে অ্যান্সার আমি পাচ্ছি না, প্রবাবলি প্রশ্নটা ভুল আছে, অথবা আমি কোথাও ভুল করছি। আমি কোথাও ভুল করছি বলে মনে হচ্ছে না। ঠিক আছে, কারণ হ্যাঁ, -3/2 আর 5/2, এখানে কোনো সন্দেহ নাই। এবং তারপরে হচ্ছে গিয়ে এখানে তাদের ঢাল বের করলাম, y2 - y1, -5/2 -2, -5 -4 -9 আসলো, -3 -2 হলো -1 আসলো। ও -3 -2, না না দাঁড়াও, এখানে একটু ভুল হয়েছে, এটা -5 আসতেছে না। ও আর এটা তো -5 বাই, আচ্ছা আমি ভুল করছি, দুঃখিত। আবার করি আমরা ঢালটা। ঠিক আছে, প্রথমত আমি এখানে কেন্দ্র লিখতে ভুল করছি, which is not -5/2, it's 5/2, just 5/2।
তাহলে 5/2 - 2 ডিভাইডেড বাই -3/2 - 1, ঠিক আছে? তাহলে উপরে থাকবে হচ্ছে তোমার 5 - 4, তাহলে 1, আর নিচে থাকতেছে হচ্ছে তোমার -3 - 2, তাহলে -5। তাহলে এইটা যদি হয় তাহলে এইটার কি হবে, ইনভার্স এবং নেগেটিভ হবে হচ্ছে আমাদের স্পর্শকের ঢাল। তাহলে এমটি মানে টেনজেন্ট বা স্পর্শকের ঢাল হবে হচ্ছে -1/1/-1/5, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 5, রাইট? সো 5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? ওকে, সো আমাদের মনে হয় শেষ। আরও কি একটা দুইটা আছে কিনা, একটা আছে, মূল বিন্দু এবং 0,4 বিন্দু থেকে যে সকল বিন্দুর দূরত্বের অনুপাত 2:3 তাদের সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। এটা আমাদের লাস্ট ম্যাথ। এটা হচ্ছে সঞ্চার পথ, এটা হচ্ছে বেসিক্যালি 3.4, এখান থেকে মিস গেছে, তাই লাস্টে একটা ম্যাথ দিয়ে রাখছি আমি, যদিও এটা কখনো আসে নাই, বাট আমার কাছে মনে হচ্ছে যে সঞ্চার পথের একটা ম্যাথ তোমাদের দেখানো উচিত, এই জন্য। তাহলে দেখো, মূল বিন্দু থেকে একটা র্যান্ডম বিন্দু চিন্তা করো x, y, এটা থেকে মূল বিন্দুর ডিস্টেন্স কত বলো তো? 0, 0 থেকে এই বিন্দুটার ডিস্টেন্স কত? √(x² + y²). এরপরে এই 0,4 এই বিন্দু থেকে এই x, y এর ডিস্টেন্স কত? √(x² + y-4²। এখন বলা হচ্ছে যে এই দুইটা ডিস্টেন্সের অনুপাত হবে 2/3, তাহলে √(x² + y² ডিভাইডেড বাই √(x² + y-4² এর অনুপাত হবে নাকি 2/3। ভালো কথা, উভয় সাইডকে স্কোয়ার করে দিলে আমরা পাবো x² + y² ডিভাইডেড বাই x² + y² - 8x + 16 ইজ ইকুয়াল টু 4/9। তারপরে আমরা কি করব, আর গুণন করব, তাহলে এদিকে পাবো 9x² + 9y², আর এদিকে পাবো 4x² + 4y² - 32x, এবং 4 × 16 হচ্ছে 64, ঠিক আছে? +64 ইজ ইকুয়াল টু 0। ওকে, দেন আমরা কি করব, হিসাব নিকাশ করব। এই পাশে 4x আসলে হবে 5x², 5y², তারপরে -32x এই পাশে আসলে হবে +32x, সরি x তো না, y, তাই না? এটা y হবে, সো এটা y হবে, +32y। এই পর্যন্ত দেখো সবগুলো অপশনই মিলছে, এবং এই 64টাকে এই পাশে আনলে হবে হচ্ছে -64 ইজ ইকুয়াল টু 0। তাহলে 5x² + 5y² + 5x² হ্যাঁ, প্লাস 32y - 64 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? সো অ্যান্সার হচ্ছে বি, বাট বিতে এখানে আবার টাইপিং মিস্টেক হয়েছে, এটা। সো অ্যান্সার হচ্ছে এটা, 5x² + 5y² + 32y - 64 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? ডান। সো এটার ফাইনাল ইকুয়েশনটা কিন্তু একটা বৃত্ত, এই জন্য এটা আমি লাস্টে দিছি যে সঞ্চার পথ এবং বৃত্ত মিলে একটা অঙ্ক করাই দিই। ওকে, সো ডান, দ্যাটস ইট। তোমাদের প্রথম তিনটা চ্যাপ্টার 1, 3 এবং 4 থেকে যে সকল টাইপগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি দেখাইলাম। একই সাথে তোমাদেরকে ঢাবি অ্যানালাইসিস ইউনিট মেগাবুক এবং ঢাবি রিটেন ইউনিট অ্যানালাইসিস মেগাবুকগুলোও দেখে ফেলতে হবে এই চ্যাপ্টারের উপরে, এবং তাহলে ইনশাআল্লাহ ভাইয়া তোমরা খুব ভালো মতো এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করতে পারবা। সবার জন্য শুভকামনা রইল, দোয়া রইল, ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।